কি ব্যাপার? ক্লাসের মধ্যে এমন করতেছো কেন? আর তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। ম্যাডাম, আমি এই কলেজে নতুন আসছি। আজকে কলেজে আমার ১ম দিন। আমার বাসা উল্লাপাড়া, শ্যামলীপাড়া। চিৎকার করতেছো কেন? কি সমস্যা? তোমরা ক্লাসে কি শুরু করে দিয়েছো এটা? এটা কি কোনো ক্লাস নাকি বাজার বানিয়েছো? এটা কেমন কথা বললেন ম্যাডাম? আর এখানে দুষ্টামি দাবি করতেছি না। আমি তো চুপচাপ বসে আছি। তাহলে আমাকে বলতেছেন কেন এগুলা? তাহলে আমাকে বলতেছেন কেন এগুলা কথা? যারা দুষ্টামি করতেছে তাদেরকে বলুন না। তুমি তো দেখতেছি খুব বেয়াদব একটা ছেলে। তোমার সঙ্গে তো কথাই বলা যায় না। তুমি কি আমাকে চেনো? আমি এই ক্লাসের টিচার আর তুমি আমার সঙ্গে বেয়াদবি করছো? সাদিয়া হচ্ছে এই ক্লাসের সব থেকে সুন্দরী ম্যাডাম। একমাত্র তার ক্লাসে সব ছেলেরাই মনোযোগ দিয়ে পড়াশোনা করে। সে অনেক সুন্দরী একটা মেয়ে, কিন্তু বাইরে থেকে দেখলে মনে হয় সে অনেক রাগী একটা মেয়ে। কিন্তু ভেতর থেকে সে অনেক নরম মনের মানুষ। কিন্তু তার মনের ভেতরটা কাউকে বুঝতে দিতে চায় না। আমিরও এই স্কুলে নতুন, তাই সে ম্যাডামকে এখনো ভালো করে চিনতে পারেনি। আমিরের বন্ধু আবিরকে বোঝানোর চেষ্টা করতেছে। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ম্যাডামের সঙ্গে তর্ক করছিস? এখনই কিন্তু ডাস্টার দিয়ে তোর মাথা ফাটিয়ে দিবে ম্যাডাম। ম্যাডাম কিন্তু অনেক রাগী। রাগী হয়েছে তো কি হয়েছে? আমি তো মনে হইতে কোনো কাজ করতেছি না যে আমার উপর শুধু রাগ দেখাবে। কেন? আমি কি কোনো অন্যায় কাজ করেছি নাকি? আর ক্লাস তো এমনই হবে। একটু হইচই তো থাকবেই। যাই করিস, ম্যাডামের সঙ্গে তর্ক করিস না। ম্যাডাম অনেক রাগী। রাগ উঠলে কিন্তু তার মাথা ঠিক থাকে না। আচ্ছা, একটা বিষয় আমি বুঝতে পারলাম না। বন্ধু ম্যাডামকে দেখে মনে হয় না তার বয়স বেশি একটা হবে। তাকে দেখে খুবই অল্প বয়স মনে হয়। তুই একদম ঠিক ধরেছিস। ম্যাডামের বয়স বেশি না। তো আমাদের থেকে ৩-৪ বছরের বড় হবে হয়তো। কিন্তু খুব অল্প বয়সে তার চাকরি হয়ে গেছে। তার ভাই ব্রাদারের একটু প্রভাব আছে তো। তারা অনেক ধনী। তাই তাদের চাকরি নিতে তেমন একটা প্রবলেম ফেস করতে হয় না। ও আচ্ছা, এই কথা। তাই তো বলি যে কলেজের ম্যাডামের এত টেম্পার হাই হয়ে থাকে কেন সব সময়? সব ছেলেরাই নাকি তাকে দেখে ভয় পায়। কিন্তু কই, আমি তো তাকে দেখে ভয় পেলাম না। তুই থাম তো বন্ধু। তুই নিজেও তো মার খাবি, আমাদেরও মার খাওয়াবি। যদি প্রিন্সিপাল স্যারের কাছে আমাদের বিষয়ে নালিশ দেয়, তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। বুঝতে পারতেছিস? তুই সেটা তর্ক করিস না। ম্যাডামের সঙ্গে চুপ করে থাক। আবির তার বন্ধুর কথায় চুপ হয়ে গেল, কিন্তু তার মনের মধ্যে অন্যরকম একটা হাওয়া বইতে শুরু করলো। যখনই শুনেছে ম্যাডামের বয়স অল্প, তখন থেকেই তার মনের মধ্যে কেমন যেন একটা শীতল হাওয়া বইতে শুরু করেছে। তবে এটা কিসের ইঙ্গিত সেটা এখনো বুঝতে পারেনি। এই ছেলে, এদিকে আসে। আমার একটা কথা আছে। আমার একটা কাজ আছে, করে দিতে পারবি? আরে আশ্চর্য ব্যাপার! আমি কি আপনার বাড়ির কামলা নাকি যে আমাকে এভাবে ডাকতেছেন? মনে হচ্ছে আমাকে টাকা দিয়ে কিনে নিয়েছেন। আর যদি কোনো কাজ করাতে চান তাহলে ভালো ব্যবহার করুন। তোর সঙ্গে তো এখন অনেক ভালো ব্যবহার করতেছি, কিন্তু তুই কিন্তু আমাকে চিনিস নাই। এখনো আমাকে দেখে কলেজের সব ছেলেরাই ভয় পায়, কিন্তু একমাত্র তুই দেখতেছি আমার মুখের উপরে কথা বলতেছিস। তোর সাহস অনেক, সেটা আমি ক্লাসরুমেই বুঝতে পেরেছি। আমি চাইলে তোর কি অবস্থা করতে পারি তুই জানিস? কি করবেন? আর খুব হলে প্রিন্সিপাল স্যারের কাছে আমার নামে নালিশ করবেন। এর থেকে বেশি আর কি করবেন? এই কথা বলে যে আবির হাঁটা শুরু করবে, তখনই পেছন থেকে তার গলাটা টান দিয়ে তাকে চেপে ধরলো ম্যাডামের। এরকম কাণ্ড দেখে আবির অনেক ভয় পেয়ে গেল। সে ভাবতেছে এখন যদি কেউ দেখে ফেলে তাহলে কি অবস্থা হবে তাদের। ম্যাডাম তার কলার ধরে আছে। সে অনেক রিকোয়েস্ট করতেছে ম্যাডামের কাছে, কিন্তু ম্যাডাম তো আর কোনো কথাই শুনছে না। আরে ম্যাডাম, কি করতেছেন এগুলো? প্লিজ ছাড়েন আমাকে। এটা কিন্তু ঠিক করতেছেন না। আপনি যদি কেউ দেখে ফেলে তখন কি হবে বলেন? কলেজে আমার একটা মান সম্মান বলে কিছু আছে। নাকি সবার সামনে আমাকে এভাবে ছোট করবেন না প্লিজ। কিসের ছোট? তোকে আমি ক্লাসরুমে দেখেই বুঝতে পেরেছিলাম তুই অন্যরকম একটা ছেলে। তুই আমার সঙ্গে তর্ক করেছিস। তোর মধ্যে অনেক দম আছে। তোকে দেখেই বুঝতে পেরেছিলাম। এখন তোকে ছাড়বো না। কি করবি? চিৎকার করবি? আশ্চর্য ব্যাপার! আপনি আমার কলার ধরে আছেন কেন এভাবে?
আমাদের যদি কেউ একটা রুমে এভাবে দেখে ফেলে তাহলে আমাদের কি ভাববে বলেন? আপনারও তো একটা মান সম্মান আছে। আপনি হলেন এই কলেজের স্বনামধন্য একজন ম্যাডাম। আর আপনি আপনার স্টুডেন্টের কলার ধরে দাঁড়িয়ে আছেন। এটা কেমন দেখায় বলেন? তুই চিৎকার কর, সমস্যা নেই, দেখি কার লজ্জা বেশি আর কার লজ্জা কম। তখনই ম্যাডামের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড় দিয়ে চলে গেল। আবির আবার অনেক ভয় পেয়ে গেছিল। সে আশেপাশে দেখতেছে কেউ তাদেরকে এইভাবে একটা রুমে দেখে ফেলেনি তো। এদিকে সাদিয়া বিষয়টা এনজয় করতেছে। তার ওই মুখের মিষ্টি হাসি দেখে মনে হচ্ছে সে আবিরের প্রেমে পড়ে যাচ্ছে একটু একটু করে, তার কাছে যেতে চাচ্ছে। কিন্তু তার এই ধরনটা ভিন্ন, যে ধরনটা আবির একদমই পছন্দ করতেছে না। কিন্তু সাদিয়া এই বিষয়টা এনজয় করতেছে। কি হলো রে? কই থেকে এরকম দৌড়াতে দৌড়াতে আসতেছিস? মনে হচ্ছে তোকে কোনো কুকুর দৌড়ানি দিয়েছে। এভাবে হাঁপাচ্ছিস কেন? আর বলিস না বন্ধু, অনেক কাহিনী। এখন এই বিষয়ে কিছু বলবো না, অন্য এক সময় বলবো। একটা প্রেমের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। প্রেম টেম করে ফেললি নাকি? আবার নাকি কেউ প্রস্তাব দিল তোকে? অবশ্য তোকে কেউ প্রেমের প্রস্তাব দিলে আমি অবাক হব না, কারণ তুই তো অনেক স্মার্ট একটা ছেলে। তোর সঙ্গে মেয়েরা অবশ্যই প্রেম করতে চাইবে। এসব কথা বলিস না তো বন্ধু, এখন পড়াশোনার বয়স। এখন এইসব প্রেম প্রীতি করে কি লাভ বল? পড়াশোনায় ফোকাস করতেছি। প্রেম টেম আমার দ্বারা হবে না, বুঝতে পেরেছিস? তোর চোখ মুখ বলে দিচ্ছে যে তোর মনের মধ্যে কোনো একটা ঝড় বয়ে যাচ্ছে। সে বিষয়টা হয়তো আমাদের বলতেছিস না, কিন্তু তোকে দেখে সেটা বুঝতে পারতেছি। আচ্ছা, এখন এগুলো কথা বাদ দে। আজকের কোনো প্ল্যান আছে নাকি? কোথায় আড্ডা দিবি? নাকি সরাসরি বাসায় চলে যাবি? আজকে আর কোনো প্ল্যান নাই বন্ধু। এমনিতেই অনেক ক্লান্ত লাগতেছে। সবারই একই অবস্থা। আজকে প্রচুর গরম পড়েছে। সরাসরি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো। আবিরের মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। সে শুধু বারবার সাদিয়া ম্যাডামের সেই কাণ্ডটাই মনে পড়তেছে তার। কিন্তু তাকে বাইরে থেকে মনে হচ্ছে সে অনেক হাসি খুশি আছে, টেনশন মুক্ত। কিন্তু তার ভেতরে অনেক কথা হচ্ছে নিজের মধ্যেই। কিন্তু কিন্তু তার বন্ধুদের বুঝতে দিচ্ছে না। কিন্তু তার বন্ধুরাও একটু একটু বুঝতে পেরেছে। কিন্তু আবিরকে আর প্রশ্ন করতেছে না, কারণ আবির এমনিতে একটু ঘাবড়ে গেছে। সেদিন সবাই যে যার বাসায় চলে গেল। পরের দিন আবার কলেজে আসার পথে ঘটে গেল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা কেউ কল্পনা করতে পারেনি। ম্যাডাম কি করতেছেন? কেউ দেখে ফেলবে তো। আপনি এভাবে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ট্রেনে? ছাড়ুন প্লিজ। তোকে ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তোকে আজকে বুঝিয়ে দেব যে আমি তোর থেকে কি চাচ্ছি। তোর মধ্যে আমি এমন একটা বিষয় লক্ষ্য করেছি যেটা এর আগে কোনো ছেলের মধ্যে আমি দেখতে পাইনি। ম্যাডাম কী সব কথা বলতেছেন এগুলা আমার মধ্যে? ম্যাডাম কী সব কথা বলতেছেন এগুলা? আমার মধ্যে কি দেখতে পেয়েছেন আপনি? আর আমার সঙ্গে এভাবে কথা বলতেছেন কেন? আর আপনি আমাকে এভাবে একটা চিপায় গলিতে নিয়ে আসলেন কেন? আমাদের যদি কেউ এভাবে দেখে ফেলে তাহলে অনেক বড় একটা অঘটন ঘটে যাবে। বুঝতে পারছেন না আপনি? প্লিজ ছেড়ে দেন আমাকে। আচ্ছা তুই সত্যি করে বল তো, তুই কি এখনো বুঝতে পারছিস না আমি কি চাচ্ছি তোর কাছ থেকে? নাকি তুই বুঝেও না বোঝার ভান করতেছিস? আমাকে সত্যি করে বলতে হবে আজকে। আমি সত্যি বুঝতে পারতেছি না ম্যাডাম। আপনি কি বলতেছেন আমাকে? আমার অনেক ভয় করতেছে। বিশ্বাস করেন আমার সবকিছুই মাথার উপর উঠে যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারতেছি না। আর আপনার সঙ্গে আজ দিয়ে আমার ২ দিন দেখা। এই ২ দিনের মধ্যে আপনি আমার মধ্যে কি এমন অমূল্য বিষয় লক্ষ্য করলেন, যেটা আর কেউ লক্ষ্য করেনি? কি খুঁজে পেয়েছেন আমার মধ্যে? আবির ঠিকই বুঝে গেছে, কিন্তু সে বুঝেও না বোঝার অ্যাক্টিং করতেছে, কারণ এটা তার জন্য অসম্ভব একটা কাজ। সাদিয়া তার ম্যাডাম হন, এই বিষয়টা সে নিজে যখন মানতে পারতেছে না, তাহলে তার পরিবার বন্ধু বান্ধব কিভাবে মেনে নেবে? সেটা ভাবতে ভাবতে সাদিয়া হঠাৎ তার ঠোঁটের উপর ম্যাডামের নরম ঠোঁটটা বসিয়ে দিয়ে কিস করে ফেলল। এটা কি করলেন? আমাকে ছাড়েন প্লিজ। আপনি এটা কিভাবে করতে পারলেন? আমি ভাবতে পারিনি যে আপনি এমন একটা কাজ করবেন আমার সঙ্গে। আপনার স্টুডেন্ট হয় আমি, আপনি আমাকে কিস করলেন? আমি তোকে ভালোবেসে ফেলেছি, সেটা কি তুই বুঝতে পারতেছিস না?
আমার এর আগেও অনেক ছেলের সঙ্গে পরিচয় হয়েছে আমার, কিন্তু তাদেরকে আমার কখনোই ভালো লাগেনি। আমার সঙ্গে প্রেম করার চেষ্টা করেছে অনেক ছেলে, কিন্তু আমি কখনো কাউকে পাত্তা দিইনি। কিন্তু এই প্রথম একটা ছেলেকে দেখে আমি তার প্রেমে পড়ে গেছি, আর সেটা হচ্ছে তুই। কি বলতেছেন এগুলা? আপনার বয়স কত আর আমার বয়স কত সেটা কি একটু খেয়াল করেছেন? আপনি আমাকে ছাড়েন প্লিজ। আপনার সঙ্গে আমার এই বিষয়ে আর কোনো কথা নেই। আর আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ। তোকে আমি ভালোবাসি, তোকে তো ডিস্টার্ব করবই। তুই যতদিন আমাকে ভালো না বাসবি ততদিন তোকে এভাবেই ডিস্টার্ব, রোমান্টিক ভাবে ডিস্টার্ব করব। কি করতেছেন ছাড়ুন প্লিজ। আপনি আমাকে জড়িয়ে ধরতেছেন কেন? দেখুন, কলেজে অনেক স্টুডেন্ট আছে, তাদের মধ্যে থেকে কেউ যদি আমাদেরকে এই অবস্থায় দেখে নেয় তাহলে অনেক বড় ঝামেলা তৈরি হয়ে যাবে। এমনকি আমাকে কলেজ থেকে বের করে দিতে পারে। আপনি একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা, তুই কি কোনো ছেলে মানুষ নাকি? এমন ভাব করতেছিস মনে হচ্ছে তুই 10 বছরের একটা বাচ্চা শিশু। আর কে কি ভাববে, কে দেখলো আর কে না দেখলো সেটা ভেবে আমার কোনো লাভ নেই। আমি তো তোকে ভালোবাসি, এটাই আমার জন্য অনেক কিছু। এটা কি ঠিক হচ্ছে বলুন? আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি কেউ কিন্তু আমাদের এই সম্পর্ক মেনে নিবে না। আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনি আমাকে ছাড়ুন তো। আমার অনেক বিরক্ত লাগতেছে। আমি ক্লাসরুমে যাব। ছেড়ে দেন আমাকে। আবির সাদিয়ার হাত থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে সে ক্লাসরুমের দিকে যাওয়া শুরু করলো। তার মনের মধ্যে অনেক ভয় কাজ করতেছে। তার মনে শুধু একটা কথাই ভেসে উঠতেছে, সাদিয়া ম্যাডাম এই কাজটা কিভাবে করলো। সে কোনোভাবে মানতে পারতেছে না যে সাদিয়া ম্যাডাম তাকে কিস করেছে। সে এমন একটা ভাব ধরে ক্লাসরুমে গেল যেন কিছুই হয়নি, একদম নর্মাল ভাবে আছেন। কিন্তু তার বন্ধুরা দেখে তাকে প্রশ্ন করা শুরু করে। কিরে আবির, কি শুনলাম ম্যাডাম নাকি তোকে ঠোঁটের ওপর কামড় দিয়েছে? কই দেখি দেখি, আমাদেরকে একটু দেখা কোথায় কামড় দিয়েছে। আরে কি বলতেছিস তোরা এগুলো? ম্যাডাম কেন আমাকে কামড় দিবে? তোরাও না পারিস। কী সব কথা বলতেছিস? এগুলো কথা কেউ শুনলে সমস্যা হতে পারে, সেটা তোরা বুঝতে পারিস না। আবির তার বন্ধুদের কথা শুনে অনেক ঘাবড়ে গেল। সে বুঝতেই পারতেছে না তার বন্ধুরা তাদের এই বিষয়টা কিভাবে জেনে গেল। তখন তো আশেপাশে কেউ ছিল না, তাহলে কিভাবে তারা জেনে গেল? আবির যেন এই কথাটা ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গেল। এদিকে তার বন্ধুরা তাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। কিরে, তোকে একটা প্রশ্ন করলাম, তুই উত্তর না দিয়ে কোথায় হারিয়ে গেলি? কোনো কথাই বলতেছিস না, তার মানে কথাটা সত্য মামা? আচ্ছা, তোদের কি খেয়ে দে আর কোনো কাজ নেই নাকি? সব সময় আমার পিছনে লেগে থাকিস কেন? বুঝতে পারলাম না। আর কে বলল তোকে যে ম্যাডাম আমার ঠোঁটে কামড় দিয়েছে? আর মিথ্যে বলতে হবে না বন্ধু, আমরা সবই জানি। আমাদের এক বান্ধবী বলতেছে, কিন্তু সবাইকে বলে নাই, শুধু আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কথাটা হয়েছে। অবশেষে ম্যাডামের সঙ্গে তো রিলেশন হয়ে বেশ অবাক করা একটা কাণ্ড। এটা কি করে হলো যে ম্যাডামের সঙ্গে প্রথম দিনে তোর ঝগড়া হলো, আর আজকে সেই ম্যাডামের সঙ্গে তোর এত প্রেম কিভাবে হয়ে গেল এই দুই একদিনের মধ্যে? বুঝতে পারলাম না। তোর মধ্যে আসলে জাদু আছে, মেয়েরা তোকে দেখলেই পাগল হয়ে যায়। চুপ করে থাকতো। ম্যাডাম আমাকে ঠোঁটে কামড় দেয় নাই। বারবার এই কথাটা বলিস না তো। এটা মিথ্যে কথা। তোদেরকে যে এই ইনফরমেশনটা দিয়েছে, সে যে এই কথা বলেছে, এরকম কিছুই হয়নি। আমাদের তার সঙ্গে তো আমার দেখাই হয়নি এ পর্যন্ত, কলেজে আসার পর থেকে। আবির কোনো মতেই তাদের সামনে সত্যটা বলতে চাচ্ছিল না। আবির চায় না যে তার বন্ধুরা তার এই পার্সোনাল বিষয়গুলো নিয়ে কথা বলুক, তাই সে বারবার এড়িয়ে চলতেছে কথাগুলো। তার বন্ধুরা বলার পরেও সে চুপচাপ ধৈর্য ধরে কথাগুলো অন্যদিকে ঘোরানোর চেষ্টা করতেছে। কিন্তু তার বন্ধুরা তারই সম্পর্কের বিষয়ে ধীরে ধীরে আরো দৃঢ় হয়ে যাচ্ছে। কি ব্যাপার, ক্লাসরুমে এত হইচই হচ্ছে কেন? কালকে তোমাদের সবাইকে একটা চ্যাপ্টার পড়ে আসতে বলেছিলাম, সেটা কি পড়ে এসেছো সবাই? জি ম্যাডাম, পড়ে এসেছি, কিন্তু আর একটা বার যদি পড়ার সুযোগ দিবেন তাহলে পড়া দিতে আমাদের অনেক সুবিধা হতো আর কি। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে 10 মিনিট দিলাম, তাড়াতাড়ি। আর একটা বার পড়াটা ভালো করে লক্ষ্য করো। আজকে কিন্তু চ্যাপ্টার ক্লোজ করতে হবে, যেভাবেই হোক। বুঝতে পেরেছো? আজকে কোনো বাহানা চলবে না।
কলেজের কেউ জানতো না আমির আর সাদিয়ার মধ্যে কোনো একটা সম্পর্ক হতে চলেছে। কেবলমাত্র তার বন্ধুরাই একটু আধটু জানতো। কিন্তু ক্লাসরুমে ঢোকার পর সবাইকে 10 মিনিট পড়ার সময় দিয়ে সাদিয়া ম্যাডাম আবিরকে ফ্লাইং কিস ছুড়ে দিল। এই কাণ্ড দেখে সবাই তো অবাক। তখন আবির অনেক লজ্জার মধ্যে পড়ে গেল। তার মনে মনে অনেক রাগ হচ্ছিল, কিন্তু সে সেই রাগটা প্রকাশ করতে পারছিল না। কি হলো আবির, আজকে কি তুই চ্যাপ্টার ক্লোজ করতে পারবি? আপনি আজকে যে কাজটা করলেন সে কাজটা করা আপনার মোটেও উচিত হয়নি। সবার সামনে আমাকে এভাবে অপমান না করলেও পারতেন। সবাই এখন আমার দিকে তাকিয়ে হাসাহাসি করতেছে। আপনি তো এটাই চেয়েছিলেন, সবাই আমাকে দেখে মজা নিক। কি বলতেছিস সেগুলো? আমি আবার কি করলাম তোর সঙ্গে যে সবাই তোর সাথে মজা নিচ্ছে? রুমে ঢোকার পরই যে আপনি আমাকে ফ্লাইং কিস দিলেন, এটা সবাই দেখে ফেলেছে। সবাই এখন বুঝে যাচ্ছে যে আপনার আর আমার মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়েছে। তারা তো আসল ঘটনা জানে না যে আপনি আমাকে জোর করে এই সম্পর্কে আনার চেষ্টা করতেছেন। আপনি কিন্তু জোর করে আপনার মনের মধ্যে গেঁথে নিতে চাচ্ছেন। এটা কিন্তু ঠিক নয়। এখন বাদ দে, ক্লাসরুমে এগুলো কথা বললে খারাপ দেখায়। হাজার হলেও আমি ক্লাসের ম্যাডাম, কিন্তু আর কিছুদিন পরে তোর বউ হব। এটা তোকে বলে রাখলাম। তোকে তো আমি বিয়ের করেই ছাড়বো। তারপর তোকে আসল টিউশন করাবো। তখন বুঝতে পারবি আমি কেমন রোমান্টিক একটা মেয়ে। তোর মতো এত আনরোমান্টিক না। আবির অনেক চেষ্টা করার পরেও ঘটনাটা চাপিয়ে রাখতে পারল না। আজকে তার ম্যাডামের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সবাই জেনে গেল তাদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক চলতেছে। এতক্ষণ তো সবাই ধোঁয়াশার মধ্যে ছিল, কিন্তু এখন সবাই চোখের সামনে প্রমাণ পেয়ে গেছে যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু কেউ তো জানে না সে প্রেমের সম্পর্কটা এখনো একতরফা ভাবেই রয়ে গেছে। এখনো আবির ম্যাডামের সেই প্রেমে সাড়া দেয়নি। ক্লাস শেষ করে সাদিয়া অফিস রুমে চলে গেল। এই কথাগুলো পুরো কলেজের সবার কানে কানে চলে যেতে শুরু করলো। কথাটা প্রিন্সিপাল রুমেও চলে গেছে, তাই সাদিয়াকে প্রিন্সিপাল ডেকেছে এই বিষয়ে কথা বলতে। কি ব্যাপার সাদিয়া, এগুলো কি শুনতেছি? আমাদের কলেজে তো একটা রেপুটেশন আছে। তুমি কি সেই রেপুটেশনটা নষ্ট করতে চাচ্ছ? তোমার থেকে ছোট্ট একটা ছেলের সঙ্গে নাকি তুমি রিলেশন করেছো, এটা কি সত্যি? কে বলল আপনাকে? তার নামটা একবার আমাকে বলুন। আর এটা কেমন কথা বললেন আপনি? আপনি প্রিন্সিপাল বলে আমার পার্সোনাল ব্যাপারে কোনোভাবেই কথা বলতে পারেন না। এই রাইটস আপনাকে কেউ দেয়নি। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে আপনার কথা বলাটা মোটেও উচিত হয়নি। এটা তুমি কেমন কথা বললে সাদিয়া? আমি এই কলেজের প্রিন্সিপাল। এই কলেজের রেপুটেশন তো আমি নষ্ট হতে দিতে পারি না। কাল যদি কিছু অঘটন ঘটে যায় তখন সব দায়ভার তো আমার কাঁধে এসে পড়বে। তো আমি বলবো না, কে বলবে তোমাদের এই কথা? দেখুন, আমার পার্সোনাল বিষয়ে আপনারা কথা না বললে আমি খুশি হব। এটা আমার ব্যক্তিগত বিষয়। আর একটা ঘটনার সত্যতা যাচাই না করে এইভাবে ডেকে নিয়ে আসা কোনোভাবেই উচিত হয়নি। আশা করব আপনি এরপর থেকে আমার সঙ্গে এরকম ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আমার পার্সোনাল বিষয়ে আপনারা কেউই নাক গলাবেন না, আমি আশা করতেছি। প্রিন্সিপাল স্যারের সঙ্গে সাদিয়ার এরকম ব্যবহারেই বলে দিচ্ছে সে আবিরের বিষয়ে কতটা সিরিয়াস। এখন প্রিন্সিপাল তার কথা শুনে বেশ অবাক হয়ে গেছে। সাদিয়ার এমন ব্যবহার প্রিন্সিপাল আশা করেনি। সাদিয়া অনেক নরম স্বভাবের মেয়ে ছিল, কিন্তু হঠাৎ সে এইভাবে রিয়্যাক্ট করবে সেটা স্যার ভাবতে পারেনি। কিন্তু সাদিয়ার এত মেজাজ খারাপ হওয়ার পিছনে হয়তো কোনো কারণ লুকিয়ে আছে, যেটা এখনো সবার সামনে আসেনি, তবে খুব শীঘ্রই সামনে আসতে চলেছে। কিরে, তখন থেকে ঠিকই বলছি যে ম্যাডামের সঙ্গে নাকি তোর কোনো সম্পর্ক হয় নাই, কিন্তু ক্লাসরুমে তো সব প্রমাণ হয়ে গেল। এখন কি নতুন করে মিথ্যা কথা বলবি? দেখ বন্ধু, যেটা তোরা দেখেছিস এটা মোটেও সেরকম কিছু না। তোরা শুধুই এগুলো ভাবতেছিস। এরকম কিছুই হয়নি। ম্যাডাম হয়তো ফাইজলামো করে এরকম একটা কাণ্ড ঘটিয়েছে। সব বিষয়ে এত সিরিয়াস হলে কেমনে হবে বলতো? এখন এগুলো কথা বাদ দে প্লিজ। আজকে তো বৃহস্পতিবার, কালকে তো ছুটি। তাহলে কালকে কোনো ঘোরার প্ল্যান থাকলে আমাকে জানাস। আজকে আমি একটু ক্লান্ত হয়ে গেছি, তাড়াতাড়ি বাসায় চলে যাব। এখন তো বাসায় যাবি? মন তো অনেক ভালো, ম্যাডামের ঠোঁটের কামড় মেরেছে। যা বাড়িতে গিয়ে ওই ঠোঁট ধুয়ে পানি খা, দেখবি অনেক ভালো লাগবে। আর ম্যাডামকে নিয়ে এখন শুধু স্বপ্নই দেখিস। আবার দেখিস, আমাদের যেন ভুলে যাস না।
ধুর, তোদের সঙ্গে আর কথাই বলবো না। শুধু উল্টাপাল্টা কথা বলিস। বারবার একই কথা বলে মেজাজটাই খারাপ করে দিলি। থাক, বাসায় গেলাম। কালকে আমি বের হব না তোদের সঙ্গে। শনিবারে দেখা হবে। আজকে আমি গেলাম। ভালো থাকিস তোরা সবাই। কিরে, তোরা কেউ কিছু বুঝতে পারলি? স্বাধীন হঠাৎ এত রেগে যাওয়ার কারণটা কি হতে পারে? এই ঘটনাটা যদি মিথ্যা হতো তাহলে আবির এত রেগে যেত না। আমার মনে হচ্ছে এটার মধ্যে অনেক বড় রহস্য লুকিয়ে আছে, যা ধীরে ধীরে উন্মোচন হচ্ছে সবার সামনে। আর একটু সময় নিই, দেখো সবকিছু সবার সামনে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু মনে হচ্ছে আবির অনেক রেগে আছে। ওর সঙ্গে এসব বিষয়ে কথা বলা ঠিক হবে না। তার থেকে তার থেকেও বাসায় চলে যাক। পারে, তোরা একদম ঠিক কথা বলেছিস। সারাদিনই একই কথা শুনে শুনে ওর মেজাজ হয়তো খারাপ হয়ে গেছে। থাক, ওকে ওকে আর ডাকতে হবে না। ও বাসায় যাক, গিয়ে রেস্ট করুক। শনিবার তো দেখা হচ্ছে। আবিরের কথা শুনে বোঝা যাচ্ছে সে তার ম্যাডামের উপর কতটা বিরক্ত হয়ে গেছে। তার ম্যাডামের এরকম ব্যবহার সে আর সহ্য করতে পারতেছে না। সে প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে গেছে তার ম্যাডামের উপরে। এদিকে সাদিয়া যেন তার পিছনে ছাড়তে রাজি নয়। সে হাল ছাড়ছে না, সে আবিরকে বিয়ে করে ছাড়বে। কিন্তু আবির তাকে দেখলে এখন বিরক্ত অনুভব করছে। কিন্তু আবিরের বাইরের রাগান্বিত চেহারাটা দেখে মনে হতে পারে সে হয়তো অনেক বেশি পরিমাণে রেগে আছে। কিন্তু তার মনের ভিতর অন্য একটা কথা ঘুরপাক খাচ্ছে। কিন্তু সেই কথার উত্তর আবির নিজেও জানে না। সে বাসায় গিয়ে খাওয়া দাওয়া না করে সে যে ঘুমিয়ে পড়েছে, তাকে খাবার জন্য ডাকার পরেও সে উঠে নাই। শুক্রবারে বেলা 12টায় আবির ঘুম থেকে উঠেছে। সেটা একটা দুঃস্বপ্ন দেখে লাফিয়ে উঠেছে। সাদিয়াকে নিয়ে সে একটা স্বপ্ন দেখেছে, যে সাদিয়াকে সে বিয়ে করে তার ঘরে বউ করে তুলেছে। এটা দেখে সে লাফ দিয়ে উঠেছে। সে এই স্বপ্নটা দেখে ঘেমে একাকার হয়ে গেছে। কি রে সাদিয়া, কি শুনলাম আমি? ঘটনাটা কি সত্যি নাকি? তুই নাকি তোর একটা স্টুডেন্টকে প্রপোজ করেছিস, আবার তাকে নিয়ে আড়ালে গিয়ে কিস করেছিস শুনলাম। ঘটনাটা কি সত্যি? তুই তো জানিস রে, আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। ওই ছেলেটাকে দেখার পর থেকে আমার মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে। আমার মনে হচ্ছে যে ওই ছেলেকে আমার জন্যই তৈরি করেছে। ওকে প্রথম দিনই দেখার পর থেকে আমি ভালোবেসে ফেলেছি। তাই ওকে পটানোর চেষ্টা করতেছি, কিন্তু কোনো মতেই কাজ হচ্ছে না। বলিস কি? তুই তো দেখি একটু চেঞ্জ হোস নাই, আগের মতোই আছিস। এটা তুই কি ঠিক কাজ করতেছিস? ওই ছেলে তোর বয়সে অনেক ছোট, তার উপর আবার তোর স্টুডেন্ট হয়। সেই ছেলের সঙ্গে এরকম রিলেশনে জড়িয়ে যাচ্ছে, এটা কি তোর পরিবার বা ওই ছেলের পরিবার মেনে নেবে? দুই পরিবার মেনে নিবে কি না নিবে সেটা তো বলতে পারতেছি না, কিন্তু এখনো আবিরকে রাজি করাতে পারি নাই। তাহলে পরিবারের কথা এখান থেকে বাদ দিয়ে দিলাম। আগে তো আবিরকে আমার প্রেমের জালে ফাঁসাই, তারপরে পরিবারকে বলবো আমাদের সম্পর্কের বিষয়ে। কিন্তু এখন আগেরটা পটাতে পারেনি। দেখ, যাই করিস ভেবে কাজ করিস। এখন কিন্তু তুই একটা কলেজের টিচার, তাই একটা কাজ করার আগে ভেবে কাজ করিস। তোর কিন্তু মান সম্মান জড়িত এখন। জোর করে কিন্তু ভালোবাসা আদায় করা যায় না। তাই যাই করিস ভেবে চিন্তে করিস, উল্টোপাল্টা কিছু করে ফেলিস না। আগেই বলে দিলাম কিন্তু। আর এখন আমি রাখি, আমার কাজ আছে একটু। সাদিয়ার বান্ধবী সাদিয়াকে অনেক বোঝানোর পরেও সে আবার সেই একই কথা বলতেছে। আবিরকে সে ছাড়তে পারবে না। সে তাকে তার নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছে। সে আবিরকে বিয়ে করবে, এটা চ্যালেঞ্জ নিয়েছে। সে বিয়ে করে ছাড়বে। কিন্তু সাদিয়ার বান্ধবী তাকে সাবধান করে দিল যে সে এখন একটা কলেজের ম্যাডাম, সব কাজ এখন তার করা যাবে না। তার ভেবে চিনতে কাজ করতে হবে, সেটা তাকে স্মরণ করিয়ে দিল। কিন্তু সাদিয়া তো নাছোড় বান্দি, সে তো কোনোভাবেই আবিরের পিছু ছাড়তে রাজি নয়। হ্যালো বন্ধু, কিরে কি অবস্থা? কোথায় তোরা? তোদেরকে না বললাম যদি তোরা কোথাও আড্ডা দিস তাহলে আমাকে ফোন দিয়ে জানাস। নাকি আজকে বের হবি না তোরা? যদি বের না হোস সেটা আমাকে বলে দে। তাহলে খাওয়া দাওয়া করে আমি এখন ঘুমিয়ে পড়ব। আমার শরীরটা অনেক ক্লান্ত। কিছুদিন যাবৎ হলো ঠিকমতো ঘুমাতে পারি না। অনেক টেনশন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। শুধু যা বলবি তাড়াতাড়ি বল। না বন্ধু, আজকে বের হব না। আমার একটু বাসায় কাজ আছে তো। আব্বু এখন যেতে দিবে না। কাজ শেষ করে সন্ধ্যা হয়ে যাবে।
তাই আজকে আর দেখা করা হবে না। কালকে কলেজে গিয়ে দেখা করব, সমস্যা নেই। আমার সঙ্গে কি তোর কোনো দরকারি কথা আছে? উম, নাকি যদি কোনো কথা থাকে তাহলে এখনই বলতে পারিস। না না, কোনো সমস্যা নেই। আমি এমনি তোকে ফোন করলাম যে যদি ফ্রি থাকিস তাহলে আজকে বাইরে গিয়ে একটু আড্ডা দিব। সমস্যা নেই। তাহলে কালকে কলেজে দেখা হবে। এখন তাইলে আমি রাখলাম। খাওয়া দাওয়া করে ঘুমাবো আমি। আবিরের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। সে সাদিয়ার এই ব্যবহারের জন্য খুবই বিরক্ত। সে এখন বুঝতেই পারতেছে না তার কি করা উচিত। এখন সে ভাবতেছে কালকে কলেজে গিয়ে না আবার অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যায় তার সঙ্গে। সে চাচ্ছে না যে সাদিয়া ম্যাডাম তার সঙ্গে আর কোনো রকম কথা বলুক। সে এখন একা থাকতে চায়। সে তার উপর খুবই বিরক্ত এখন। পরের দিন সে অনেক ভয়ে ভয়ে ক্লাসের দিকে যাচ্ছিল। সে একটা করে পা ফেলছিল আর সাদিয়া ম্যাডামের কথা মনে হতেই তার বুকটা কেঁপে কেঁপে উঠতেছিল। ম্যাডাম, আপনার কাছে অনুরোধ, আজকে কোনো রকম ঝামেলা সৃষ্টি কইরেন না প্লিজ। এখন অনেক ছাত্রছাত্রী আছে, এখানে মান সম্মানের ব্যাপার আছে একটা। এখানে এমন কিছু কইরেন না যেখানে আমাদের দুজনেরই সম্মানটা নষ্ট হয়ে যায়। আপনার ফ্যামিলি আছে, আমারও ফ্যামিলি আছে। তুই কি বলতে চাচ্ছিস? আমি কি তোকে সবসময় বিরক্ত করি নাকি? আর বিরক্ত যদি করেও থাকি, সেটা কি জন্য করি সেটা কি তুই বুঝতে পারছিস না নাকি? এত অ্যাটিটিউড কিসের জন্য তোর? নাকি আমি তোকে পছন্দ করি দেখে তোর এত ভাব বেড়ে যাচ্ছে? ধীরে ধীরে এত ইগনোর করা কিন্তু ঠিক না, বুঝতে পেরেছিস? আমি কোথায় আপনাকে ইগনোর করলাম বলেন? আমি শুধু বলতেছি এমন কোনো ঘটনা ঘটায়েন না যেখানে আমাদের দুজনের মান সম্মান নিয়ে টানাটানি বেড়ে যায়। এখানে অনেক ছাত্রছাত্রী আছে, তাই সবার সামনে কোনো মব সৃষ্টি করেন না। কেন? আমাকে দেখলে কি তোর গুন্ডির মতো লাগে নাকি? যে আমাকে দেখে তুই এত ভয় পাস নাকি আমি তোকে মারধর করেছি? নাকি আমি এই কলেজে গুন্ডামি করে বেড়াই যে তুই আমাকে দেখে এত ভয় পাস? আমি তো তোকে ভালোবাসি, সেটা কি তুই বুঝতে পারছিস না? একটাবার আমার মুখের দিকে তাকা, আমার এই চোখের দিকে একটাবার তাকা, আমার মনটা একবার পড়ে দেখ। তোকে যে কত ভালোবাসি এই চোখের দিকে তাকালেই বুঝতে পারবি। ম্যাডাম, এরকম কথা মুভিতেই মানায়, বাস্তবে না। আপনি আমার থেকে বয়সে বড়, সেটা বাদ দিলাম, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আপনি আমার কলেজের ম্যাডাম। আপনি বুঝতে পারতেছেন এই কথাটার ওজন কত? আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি আমাদের সম্পর্ক কখনোই মেনে নিবে না। আপনি একবার বোঝার চেষ্টা করুন। ফ্যামিলি নিয়ে এত টেনশন করতে হবে না। তুই শুধু রাজি হয়ে যা। তুই রাজি হয়ে গেলে ফ্যামিলিকে কিভাবে রাজি করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমি মনে করতেছি আমাদের এই সম্পর্কে ফ্যামিলি বাধা হয়ে দাঁড়াবে না। শুধু তুই রাজি হয়ে যা। আচ্ছা, ক্লাস শেষে আমরা কথা বলি। এখন আর এগুলো বিষয়ে কথা বলি না। সবাই আমাদেরকে লক্ষ্য করতেছে, আমাদের দিকে তাকিয়ে আছে। আপনি সেটা বুঝতে পারেন না? নাকি এখন আমার পথটা ছেড়ে দেন, আমি ক্লাসরুমে যাব। এই কথা আবির বলতে না বলতেই সাদিয়া আবিরের হাত ধরে টেনে নিয়ে লাইব্রেরির পিছনে নিয়ে গেল। সবাই সাদিয়ার কাণ্ড দেখে অবাক। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। পুরো কলেজে তাদের কথাই শুধু হচ্ছে, তাদের নিয়ে আলোচনা হচ্ছে। আবিরের বন্ধুরা তো নিজের চোখেও বিশ্বাস করতে পারতেছে না যে সবার সামনে এইভাবে কিভাবে ম্যাডাম একটা ছেলেকে লাইব্রেরির পিছনে নিয়ে যেতে পারে। পুরো কলেজ এটা নিয়ে হইচই বেঁধে গেল। আপনার আসলেই মাথায় সমস্যা আছে, বুঝতে পেরেছেন? এতদিনে তেমন একটা কেউ জানতো না আপনার এই পাগলামি সম্পর্কে, কিন্তু আজকে পুরো কলেজের সামনে এভাবে আমার হাত ধরে টেনে নিয়ে আসলেন। এখন সবাই আমাদের নিয়ে আলোচনা করবে, আমি নিশ্চিত। তুই অন্যের কথা কেন কানে নিস বলতো? আমি যে তোকে ভালোবাসি, তোকে এতটা আদর করে যত্ন নেই তোর, তারপরেও তুই আমার উপরে একটুও মায়া দেখাস না। তুই শুধু অন্যের কথা ভাবিস। আমি যে তোর পেছনে একটা মেয়ে হয়ে পাগলের মতো ঘুরতেছি, সেদিকে তোর কোনো খেয়াল নেই। তুই শুধু অন্যদের নিয়ে আসিস। দেখুন, অন্যদের নিয়ে থাকবো না কি জন্য বলেন? আজকে যে কাজটা আপনি করলেন, এতক্ষণে তো হয়তো প্রিন্সিপাল স্যারের কাছে আমাদের এই কথা পৌঁছে গেছে। এখন কি হবে কে জানে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এখন ছেড়ে দেন প্লিজ। ক্লাসরুমে যাই। অনেক হয়েছে আপনার সাথে সময় কাটানো। এখন আমাকে ছেড়ে দেন। আবিরের হাত ছেড়ে দিয়ে শক্ত করে তাকে জড়িয়ে ধরে সাদিয়ার নরম ঠোঁট দিয়ে আবিরের ঠোঁট চুষতে শুরু করলো।
দুজনেরই দম আটকে যাচ্ছিল। তবুও সাদিয়া লিপ কিস করা ছাড়তেছিল না। কিন্তু আবির চোখ খুলে সাইডে তাকাতেই দেখে তাদের স্কুলের প্রিন্সিপাল দাঁড়িয়ে তাদের এই কাণ্ড কারখানা দেখতেছে আর ছিছি করতেছে। এটা দেখে আবির সাদিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এটা কি কোনো কলেজ নাকি প্রেমের অঙ্গুরখানা? এটা সেদিনকে সাদিয়া তোমাকে সাবধান করা সত্ত্বেও তুমি বারবার এই ছেলেকে ডিস্টার্ব করতেছো। এতদিন তো আমি সেরকম কথাগুলো মাথায় নেই নাই, কিন্তু আজকে এসে সামনাসামনি থেকে যে কাজটা দেখলাম আমার নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। আমি কোন সাদিয়াকে দেখতেছি? তোমরা কলেজে এটা কি শুরু করে দিয়েছো? তোমাদের জন্য কলেজের পরিবেশটা একদম নষ্ট হয়ে গেছে। সবাই শুধু তোমাদের নিয়ে কথা বলতেছে। তোমরা কিন্তু কাজটা মোটেও ঠিক করোনি। তোমাদের যদি এতই প্রেম করার শখ থাকে তাহলে কলেজের বাইরে গিয়ে করো, কলেজের ভেতরে না। সরি স্যার, আসলে এখানে আমার কোনো দোষ নেই। ম্যাডাম আমাকে টেনে এখানে নিয়ে আসে। আমি বুঝতে পারিনি যে ম্যাডাম আমাকে এভাবে কিস করবে জড়িয়ে ধরে। হয়েছে, তোমাদের আর কথা বলতে হবে না। তোমাকে আমি অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু তুমিও দেখতেছি খারাপ হয়ে গেছো। আবির, একটা কথা তোমাদের বলে রাখলাম, কলেজের মধ্যে এরকম আর কোনো কাজ করো না দয়া করে। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে বিদ্যার শিক্ষা চলে। এটা কোনো প্রেমের শিক্ষা প্রতিষ্ঠান না। তোমাদের যা মনে চায় সেটাই করবে। এখন থেকে এই কলেজে এগুলো চলবে না। স্যার অনেক বলেছেন, আর বলবেন না। এখন যান, আমরা বুঝতে পেরেছি আমাদের ভুল হয়েছে, সেটা স্বীকার করতেছি। কিন্তু এইভাবে আপনি আমাদেরকে আঘাত করে কথা বলতে পারেন না। এই কলেজে আপনার যেমন অধিকার আছে, আমাদেরও তেমনই অধিকার আছে। কিন্তু আমরা যে কাজটা করেছি, এটা আমাদের করা উচিত হয়নি। তোমার সঙ্গে তো আমি কথা বলে কখনোই পেরে উঠবো না, তাই তোমার সঙ্গে আমি তর্ক করতে চাচ্ছি না। তোমরা যে যার কাজে এখন চলে যাও। আর আবির, তুমি তোমার ক্লাসরুমে চলে যাও। তোমাদের নিয়ে কলেজে অনেক কথা হচ্ছে। এই কথাগুলো যদি বাইরে চলে যায়, জানি না কি অবস্থা হবে তখন। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই সকল বিষয়গুলো খেয়াল করতেছি, সমস্যা নেই। যদি কোনো সমস্যা হয় সেটা আমি ফেস করব। আপনার কোনো সমস্যা হবে না, আপনি এই বিষয়গুলো নিয়ে কোনো চিন্তা করবেন না। আবির সাদিয়ার উপর অনেক বেশি রেগে আছে। তার জন্য পুরো কলেজের সামনে আজ তার মান সম্মান শেষ হয়ে গেছে। আবিরের জীবনের 12টা বাজিয়ে দিয়েছে সাদিয়া। কিন্তু তারপরও সাদিয়া আবিরের পিছন ছাড়তে রাজি না। সে আবিরকে নিজের করেই তবে শান্ত হবে, এর আগে সে শান্ত হবে না। কিরে বন্ধু, আজকে তো পুরো কলেজের সামনে তোদের ভালোবাসার সম্পর্ক সবার সামনে উন্মোচন হয়ে গেল। এখন তো সবাই তোদের এই প্রেমের সম্পর্কে জেনে গেল। এটা কিন্তু আশা করিনি। এতটাও ওপেন হওয়া উচিত ছিল না তোদের। বিশ্বাস করো বন্ধু, আমি সাদিয়া ম্যাডামকে একদমই পছন্দ করি না। সে আমার সঙ্গে জোরপূর্বক এরকম কাজ করতেছে। আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করব না আজকে। আর একটাবার যদি দেখা হয়, তাহলে আজকে সত্যি করে বলে দেব যে তাকে আমার একদম পছন্দ হয় না। এরকম কিছু বলা কিন্তু ঠিক হলো, সরি, এমন কিছু বলা কিন্তু ঠিক হবে। যেহেতু সে তোকে ভালোবাসে, তাই তাকে এরকম ভাবে কষ্ট দেওয়া ঠিক হবে না। তুই একটু অপেক্ষা কর, সময় নে, তারপরই সব বুঝতে পারবে। এখন তো উত্তেজনা, সময় তোর অনেক রাগ হয়ে গেছে, সেটা বুঝতে পারতেছি। তাই এখন ধৈর্য সহকারে কাজ করতে হবে। অনেক ধৈর্য ধরেছি, আর কত বলো? এভাবে কি আর জীবন চলে? কতক্ষণ এভাবে সহ্য করে থাকা যায়? আমি আর পারতেছি না বন্ধু, হারিয়ে গেছি ম্যাডামের যন্ত্রণায়। আমি ঠিকমতো খেতে পারি না, ঠিকমতো ঘুমাতে পারি না, আমার কোথাও শান্তি নেই। আগে কলেজে আসলে অনেক ভালো লাগতো, তোদের সঙ্গে আড্ডা দিতাম, ঘুরতাম, খাওয়া দাওয়া করতাম। কিন্তু এখন কলেজে আসতে মন চায় না। কলেজ এখন আমার কাছে জাহান্নামের মতো লাগে। আমার আব্বু আম্মু আমাকে নিষেধ করেছিল এই কলেজে ভর্তি না হতে। আসলে আমার কপালটাই খারাপ, সেখানেই পছন্দ করে যাই, সেখানেই আমার জন্য দুঃখ যেন তৈরি হয়ে থাকে। আচ্ছা, আর আবেগ দেখাস না। এত রেগে যাচ্ছিস কেন? এত রাগ ঠিক না, ধৈর্য ধর। দেখ, একটা মানুষ তোকে পাগলের মতো ভালোবাসে, অন্তত তার ভালোবাসার মূল্যটা তো দে। তোদের নিয়ে কলেজে অনেক আলোচনা হচ্ছে, সবাই জান তোদের সম্পর্কের বিষয়। আর আমি বলতেছি যে তুই একটু সময় নিয়ে হলেও দেখতো তার সঙ্গে সম্পর্কটা টিকিয়ে রাখতে পারিস কিনা। সাদিয়া ম্যাডামের মতো এত ভালো তোকে কেউ বাঁচতে পারবে না, আমি তোকে বলে দিলাম।
এটা তুই লিখে রাখ প্রয়োজন হলে। আবির তার বন্ধুর কথাগুলো শুনতেছে, আর তার রাগ যেন ধীরে ধীরে কমে যাচ্ছে। তবে কি সেও সাদিয়ার প্রেমে পড়ে যাচ্ছে? কিন্তু সাদিয়া ম্যাডাম হওয়ার কারণে আবিরের মন কিছুতেই মানতে রাজি হচ্ছে না। একবার তার মনে হচ্ছে সাদিয়া ম্যাডাম তার জন্য যোগ্য হবে, আর একবার মনে হচ্ছে সে তো ম্যাডাম, তার সঙ্গে কিভাবে সম্পর্ক করবে, আর পরিবার সমাজ বা কিভাবে তাদেরকে মেনে নিবে। সবকিছু মিলিয়ে আবির এই জন্য পাগল হয়ে যাচ্ছে ভেবে ভেবে। দেখ বন্ধু, এত ভেবে লাভ নাই। এই পৃথিবীতে যে তোকে তার নিজের থেকেও বেশি ভালোবাসতে পারবে সেই তোর জন্য পারফেক্ট একটা মানুষ হবে। শুধু তুই যদি তাকে একটু ভালোবাসা দিতে পারিস, তাহলে আমার মনে হয় তোকে সে মাথায় তুলে রাখবে, তোকে কখনো কষ্ট পেতে দিবে না। এটা আমার মনে হয়। এখন তো আমি জোর করে কোনো কথা বলতে পারি না, সেজন্য তোকে কিছু পরামর্শ দিলাম। আমার কোনো কথাই কষ্ট পাস না তুই। আরে কি সব কথা বলতেছিস তুই? কষ্ট কেন পাবো বলতো? তুই আমার বন্ধু। তুই যদি আমাকে সঠিক কোনো পরামর্শ না দিস, কে দেবে বল? কিন্তু বন্ধু, আমার তো শুধু চিন্তা হচ্ছে যে আমার পরিবার জানতে পারে আমি আমার কলেজের ম্যাডামের সঙ্গে রিলেশন করেছি, তখন তারা কি অবস্থা করবে আমাকে। আবার তাদেরই কি অবস্থা হবে কিছুই বুঝতে পারতেছি না। সবকিছু যেন আমার এলোমেলো হয়ে যাচ্ছে, কোনো কিছুই গুছিয়ে নিয়ে আসতে পারতেছি না। একবার মনে হচ্ছে ভালো হবে, আর একবার মনে হচ্ছে না, অনেক খারাপ হবে। কোনটা করব আমি নিজেও বুঝতে পারতেছি না। কি ব্যাপার, আজকে হঠাৎ তুই আমার কলেজে আসলি? কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা হয়নি, কিন্তু আমি শুনতে পারলাম কিছুক্ষণ আগে নাকি কলেজের অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। আর সেই ঘটনাটা নাকি তুই ঘটিয়েছিস। তোকে তো আমি বলেছিলাম, যাই করবি ভেবে চিন্তে করিস। তাই বলে কলেজের সবার সামনে এই কাণ্ডটা করে বসলি। সবার সামনে এখন তোর মান সম্মানটা নষ্ট করে ফেললি। এটা তোর করা মোটেও উচিত হয়নি। বিশ্বাস কর বান্ধবী, আমি ওই কাজটা করতে চাইনি, কিন্তু আবিরের সঙ্গে কথা বলতে বলতেই রেগে ওকে টেনে নিয়ে গেছিলাম লাইব্রেরির পিছনে। আমি বুঝতে পারিনি যে কি কাজ করতেছি, এটা নিয়ে কত আলোচনা হতে পারে, সেগুলো আমার মাথায় আসেনি বান্ধবী। তুই একটু আমাকে বিশ্বাস কর। দেখ সাদিয়া, যদি তুই মন থেকে ওই ছেলেটাকে এত ভালোবেসে ফেলেছিস, তাহলে অল্প সময়ের মধ্যে ওই ছেলেটার সাথে বিয়ে সেরে নে। আর শুধু ওই ছেলেটা রাজি হলে হবে না তো, ওর তো একটা পরিবার আছে। ওর পরিবারকে আগে রাজি করাতে হবে, তারপর তো। এখন দেখ, এমন কোনো কাজ আর কলেজে করিস না যেটার জন্য সবার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যায়। এখন থেকে একটু ভেবেচিন্তে কাজ করার চেষ্টা করিস। বুঝতে পারছিস তো আমার কথা? হ্যাঁ, তোর কথা আমি বুঝতে পেরেছি। আশা করতেছি এমন কোনো ঘটনা ঘটবে না। এখন আমি খুবই সাবধানতার সঙ্গে চলাচল করব। এখনো তো আবিরই আমার প্রেমে সাড়া দেয়নি, তাহলে ওর ফ্যামিলির সঙ্গে কিভাবে কথা বলবো বল? আগে আবিরকে আমার প্রেমে রাজি করায়নি, তারপরে তো ফ্যামিলির কথা ভাববো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসলাম। আর ওই ছেলের সঙ্গে ভালো করে কথা বল। এখন যদি ওই ছেলে রাজি না হয়, তাহলে আর বেশি জোর করিস না। জোর করে কিন্তু কখনো ভালোবাসা অর্জন করা যায় না। ভালোবাসা আসে মন থেকে, জোর করে কখনোই ভালোবাসা হয় না। সাদিয়ার বান্ধবী রয়া একটা কথা যেন সাদিয়ার মনে দাগ কেটে গেল। আসলে এই জোর করে কখনোই ভালোবাসা অর্জন করা যায় না। ভালোবাসা আসে মন থেকে। যদি কেউ মন থেকে ভালোবাসতে পারে, সে ভালোবাসা মন থেকে কখনোই মোছা সম্ভব হয় না। ভালোবাসা তো আর এক দুই দিনের জন্য নয়, ভালোবাসা সারা জীবনের জন্য। একে অপরকে সারা জীবন একই শুধু বেঁধে রাখতে যথেষ্ট। এখন আবির আর সাদিয়ার এই সম্পর্ক শেষ পরিণতি কোথায় গিয়ে শেষ হয়, সেটার অপেক্ষায় সবাই। এই প্রথম আমার এত ভালো লাগলো, যেটা তোকে আমি বলে বোঝাতে পারবো না। তুই আজকে আমাকে এভাবে হাত ধরে টেনে নিয়ে আসলি, তাও আবার লাইব্রেরির ভেতরে। মনে এক আনন্দ হচ্ছে, কিভাবে যে তোকে বোঝাই। তাই নাকি? এত ভালোবাসেন আমাকে? কিন্তু আমি কখনোই আপনার সেই ভালোবাসার সঠিক মূল্য দিতে পারিনি। সব সময় আপনাকে অপমান করে গেছি। আপনাকে কখনোই আপনার প্রাপ্য সম্মানটুকু আমি আপনাকে দেইনি। এটার জন্য আমি সরি। আরে কি বলতেছিস? সরি বলতেছিস কেন আমাকে? তুই যে আমাকে এভাবে লাইব্রেরিতে নিয়ে এসে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছিস, এটা আমার জন্য কত বড় স্বপ্ন, কত বড় চাওয়া, সেটা তোকে বলে বোঝাতে পারবো না। আমার অনেক ইচ্ছা ছিল
যে তুই আমাকে হাত ধরে একসাথে হাঁটবি, আমার সঙ্গে গল্প করবি, হেসে হেসে কথা বলবি, আর সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল। মানুষের কত বড় বড় স্বপ্ন থাকে, আর আমার স্বপ্ন হাত ধরে হেঁটে কথা বলা, আমরা সঙ্গে গল্প করলে আপনি এত খুশি। আসলে অল্প চাহিদার মানুষের সঙ্গে থাকার মজাই অন্যরকম। কিন্তু আমাদের পরিবার কি আমাদের এই সম্পর্ক মেনে নিবে? আপনি হলেন আমার ম্যাডাম, ম্যাডামের সঙ্গে স্টুডেন্টদের বিয়ে, এটা শুনতে কেমন যেন লাগে। দেখ স্বাধীন, এক একজনের স্বপ্ন এক এক রকম থাকে। আমার স্বপ্ন ছিল যে তুই আমাকে একদিন হাত ধরে নিয়ে যাবি, আমার সঙ্গে গল্প করবি, আমাকে নিজের ইচ্ছায় জড়িয়ে ধরবি, আদর করবি। এটাই তো আমি চেয়েছিলাম, আর আজকে সেটা পেয়েও গেলাম। তাই আজকে আমি অনেক হ্যাপি। আমার মতো হ্যাপি এই পৃথিবীতে আর দুটো একটা নেই। তাদের এরকম ভালোবাসার কথোপকথন চলতেছে দুইজনের মধ্যে। তারা দুজন দুজনকে আপন করে নিয়েছে, একে অপরকে প্রতিশ্রুতি দিচ্ছে তারা কেউ কখনো কাউকে ছেড়ে যাবে না, কাউকে কখনো কষ্ট দিবে না। হঠাৎ এর মধ্যেই ঢুকে গেল সেই কলেজের ইংলিশ টিচার লাইব্রেরিতে ঢুকে দেখে আবির আর সাদিয়া একজন আরেকজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। সেটা দেখে সে তেলে বেগুনে জ্বলে উঠেছে। তারপরে শুরু হলো তাদের মধ্যে কথা কাটাকাটি। কি ব্যাপার সাদিয়া, তোমার কি কোনো লজ্জা শরম নেই নাকি? এটা একটা লাইব্রেরি, এখানে এসেও কি তোমার এরকম ঘৃণিত কাজ করতে হবে? এটা তো একটা কলেজ নাকি, নাকি একটা রঙ্গশালা বানিয়ে ফেলেছো? তোমরা দুজন মিলে তোমাদের কি মান সম্মান বলে কিচ্ছু নেই নাকি? সাবধানে কথা বল, সাবধানে কথা বলুন। এই কলেজে আপনার যতটুকু অধিকার, আমারও ঠিক ততটুকুই অধিকার। আপনি আমার সঙ্গে এরকম উচ্চস্বরে কথা বলতে পারেন না। আর আমরা কি এমন ভুল করেছি? আমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কথা বলতেছি, এখানে খারাপের কি দেখলেন? আর যদি আমি খারাপ কিছু করে থাকি সেটা আমার ব্যক্তিগত পার্সোনাল বিষয়, এখানে আপনি কথা বলার কি? যদি আপনার এতই খারাপ লেগে থাকে তাহলে প্রিন্সিপাল স্যারকে গিয়ে কমপ্লেন করুন, কিন্তু আমার সঙ্গে এমন করে কথা বলবেন না। আপনার মতো আমিও উচ্চস্বরে কথা বলতে পারি, বুঝতে পেরেছেন? সাদিয়া ম্যাডাম, আপনি একটু চুপ থাকেন। উনি তো আপনার থেকে সিনিয়র, ওনার সঙ্গে বেয়াদবি করেন না। আর উনি তো ভালো কথাই বলতেছেন। এটা তো লাইব্রেরি, লাইব্রেরির ভিতরে আমাদের এভাবে দাঁড়িয়ে থেকে কথা বলা উচিত? লাইব্রেরির ভিতরে আমাদের এভাবে দাঁড়িয়ে থেকে কথা বলা উচিত না। চলুন আমরা বাইরে যাই। আমাদের জন্যে হয়তো ওনার অনেক ডিস্টার্ব হচ্ছে, তাই আমরা কারো বিরক্তের কারণ না হই। এসেছিলে ডিস্টার্ব মানে? তোমরা তো এখানে অনৈতিক কাজ করতেছো, আবার বলতেছো ডিস্টার্ব, খারাপ কাজ করতেছো তোমরা। আর আমি একটা কথা বলে রাখছি, দেখো, সমস্যা হয়ে গেছে তোমাদের এসব খারাপ কাজে। তোমরা খারাপ জায়গায় গিয়ে করো, এরকম জায়গায় না। বুঝতে পেরেছো তো? এখানে যদি আবির না থাকতো তাহলে আপনার অবস্থা খারাপ করে দিতাম। আজকে আপনি আমাকে চেনেন না, আপনি কার সঙ্গে এসে উচ্চস্বরে কথা বলতেছেন? আপনাকে কিছু বলতেছি না দেখে কি আপনি মাথায় উঠে গেছেন নাকি? আপনি আমার সঙ্গে এভাবে উচ্চস্বরে কথা বলতে পারেন না। আপনি আমাকে চেনেন আমি কে? আপনাকে কলেজ থেকে বের করে দিতে আমার 10 মিনিট সময় লাগবে না, বুঝতে পেরেছেন? সাদিয়া আর ইংলিশ ম্যাডামের এরকম তর্ক চলছিল, কিন্তু সাদিয়া ইংলিশ ম্যাডামের সঙ্গে বেয়াদবি করে বসে তাকে একটা বই ছুঁড়ে মারে, যেটা দেখে আবিরের অনেক খারাপ লাগে। তার মাথায় যেন রক্ত চেপে যায়। সে রাগ কন্ট্রোল করতে না পেরে সাদিয়াকে এসে কষে একটা চড় মেরে দেয়। সে চড়টা মারার পরপরই আবির লাইব্রেরি থেকে বের হয়ে চলে যায়, আর সাদিয়াও কান্না করতে করতে লাইব্রেরি থেকে বের হয়ে বাসার দিকে চলে যায়। এই কথা কাটাকাটি আর ছোট্ট একটা বিষয়ের জন্য তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেল। সবে মাত্র তারা একজন আরেকজনের কাছে আসতে শুরু করেছিল, এর মধ্যেই তাদের দূরত্ব তৈরি হয়ে গেল। তাদের মধ্যে কথা বন্ধ হয়ে গেল, অনেক দিন হয়ে গেছে তারা একজন আরেকজনের সঙ্গে কথা বলে না, দেখা হয় না। কি ব্যাপার বন্ধু, অনেক দিন পর কলেজে আসলি? তোর তো দেখাই পাওয়া যায় না, ফোন দিলে ফোন ধরিস না, আবার কলেজেও আসিস না। কি হয়েছে বলতো? সেদিনকার ওই ঘটনার পর থেকে আর কলেজে আসিস না। আমার অনেক খারাপ লাগতেছে বন্ধু। সেই দিন ম্যাডামকে চড় মারার পর থেকে আমি শুধু আফসোস করে যাচ্ছি, কেন যে তাকে চড়টা মারলাম। আমার এই কাজটা করা একদমই উচিত হয়নি। ম্যাডাম আমার এই কাজে হয়তো অনেক কষ্ট পেয়েছেন। কষ্ট মানে? তুই যেদিন তাকে চড় মেরেছিলি সে তার পরের দিন থেকে আর কলেজে আসে না। শুনলাম সে নাকি কলেজে রিজাইন দিয়ে চলে গেছে, কিন্তু কোথায় গেছে কেউ জানে না।
তার ফোন নাকি বন্ধ, তার সঙ্গে তার পরিবারের নাকি যোগাযোগ নেই, কেউ তার সম্পর্কে কিছুই জানে না। কি বলতেছিস এগুলা? আমার এই একটা ভুলের জন্য এত বড় শাস্তি দিয়ে গেল আমাকে। এখন কিভাবে আমি তাকে খুঁজে বের করব এই এত বড় শহরের মধ্যে? সে আমার উপর এতই অভিমান যে সে কলেজ থেকে রিজাইন নিয়ে চলে গেল। যাকে বেশি ভালোবাসা যায় না, তার উপরে অভিমান একটু বেশি হয়। তুই সেদিন ইংলিশ তুই সেদিন ইংলিশ ম্যাডামের পক্ষ নিয়ে যে সাদিয়া ম্যাডামকে চড় মেরেছিলি, এটা কি তুই ঠিক কাজ করেছিস? ইংলিশ ম্যাডাম তো একদম বাজে একটা। তার মনে শুধু হিংসে, সে শুধু অন্যদের মধ্যে কিভাবে ঝগড়া লাগিয়ে দেওয়া যায় সেটা সে খুব ভালো করে জানে। আর তুই তুই তার পক্ষ নিয়ে সাদিয়া ম্যাডামের সঙ্গে ঝামেলা করে তাকে কষ্ট দিলি এভাবে। কি বলিস? আমি তো জানতাম ইংলিশ ম্যাডাম অনেক ভালো, আর তার কোনো খারাপ দিক আমি তো কখনো দেখিনি। সরি। আরে গাদা, সে ওপরে ভালো সেজে থাকে, কিন্তু ভিতরে সে অনেক খারাপ একজন মানুষ। সে শুধু অন্যের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়, এটাই তার যেন প্রধান কাজ। তার সঙ্গে কেউ ঠিক মতো কথা বলতে চায় না। আর তুই তুই তার জন্য আমাদের সিনিয়র ভাবিকে চড় মেরে বসলি। এটা তুই ঠিক কাজ করিসনি। এখন যা হবার তা তো হয়ে গেছে। আমি এখন সাদিয়া ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই, ওনার কাছে আমি ক্ষমা চাইতে চাই। আমি আর কখনোই ওনাকে কষ্ট দিয়ে কথা বলবো না, ওনার গায়ে কখনো হাত তুলবো না। তুই যেভাবে পারিস তার সঙ্গে আমার একটু যোগাযোগ করিয়ে দে। বিশ্বাস কর, আমি তার হাত পা ধরে হলেও ক্ষমা চেয়ে নেব, কিন্তু আমি এই ভুল শোধরাতে চাই। কিন্তু কিভাবে তুই বল শুধরাবি? বল, সে কোথায় থাকে কেউ জানে না, তার ফ্যামিলি জানে না সে কোথায় থাকে। তাহলে আমরা কি করে জানবো যে সে কোথায় আছে, এখন কি করতেছে? কিছুই তো বলতে পারবো না। তার ফ্যামিলির সঙ্গেও নাকি তার কোনো যোগাযোগ হয় না। কি বলতেছিস তাহলে? এখন তাকে কিভাবে খুঁজে বের করব? কেউ না কেউ তো জানে সে কোথায় এখন থাকতে পারে। তাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। আমাদের সব বন্ধুর সঙ্গে কথা বল, সবার সঙ্গে কথা বলে তাকে খুঁজতে হবে। যেভাবেই হোক তাকে কিন্তু আমার লাগবে। তোরা যেভাবেই হোক ম্যাডামকে আমার সামনে এনে দাঁড় করিয়ে দে। তুই যত সহজ ভাবে নিচ্ছিস বিষয়টা আসলে তত সহজ না। এটা অনেক বড় একটা কাজ। তুই বুঝতে পারতেছিস যে এখন ওনার কোনো নাম্বার নাই, উনি কোথায় থাকে কেউ জানে না, এমনকি তার ফ্যামিলিও জানে না। তাহলে আমরা তাকে কিভাবে খুঁজে বের করব? বল, এটা তো অনেক ঝামেলা আছে। আমির আর সাদিয়ার প্রেম সবেমাত্র পূর্ণতার হাওয়া পেতে চলেছিল, কিন্তু হঠাৎই থমকে গেল তাদেরই ভালোবাসার গাড়িটা। মুহূর্তের মধ্যেই তাদের এই সম্পর্কের ভাঙন শুরু হয়ে গেল। কিন্তু সাদিয়া এখন কোথায় আছে কেউ জানে না, এমনকি তার ফ্যামিলিও জানে না যে সাদিয়া এখন কোথায় থাকে, কি করে। সে কলেজ থেকেও রিজাইন দিয়ে একেবারে চলে গেছে। তাই আবির আর আবিরের বন্ধু প্রিন্সিপাল স্যারের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা ভেবেছে প্রিন্সিপাল স্যার হয়তো কিছু জানে সাদিয়া ম্যাডাম সম্পর্কে, সে এখন কোথায় থাকে, কি করে। স্যার, সাদিয়া ম্যাম যে সরি স্যার, সাদিয়া ম্যাম যে সেদিন রিজাইন দিয়ে চলে গেছে, সে কোথায় গেছে? নতুন কোনো জায়গায় চাকরি করতে চলে গেছে কিনা? আপনাকে কিছু তো বলে গেছে, যদি আমাদেরকে একটু ইনফরমেশন দিতেন যে সে এখন কোথায় আছে, তাহলে আমাদের অনেক উপকার হতো। দেখো, সে আমাকে শুধু রিজাইন পেপার দিয়ে চলে গেছে। সে কোথায় যাচ্ছে এবং সেখানে গিয়ে কি করবে এ বিষয়ে আমার সঙ্গে তার কোনো কথাই হয়নি। তাই আমি তোমাদের কিভাবে বলবো যে সে এখন কোথায় আছে বা কি করতেছে? স্যার, আপনি কাগজগুলো একটু বের করে দেখেন, সেখানে হয়তো কিছু না কিছু ইনফরমেশন আমরা পেতে পারি। প্লিজ আপনি একটু আমাদের হেল্প করুন। আপনি যদি আমাদের একটু হেল্প করেন তাহলে আমাদের অনেক উপকার হবে। আমি সাদিয়াকে খুঁজে বেড়াচ্ছি অনেক দিন হলো, কিন্তু ওকে খুঁজে পাচ্ছি না। ও কোথায় যে চলে গেছে আমাকে রেখে। ওকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে। মাঝে মধ্যে দম আটকে আসে তার কথা মনে হলে। এটা এখন একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তোমার তো আরো খুশি হওয়া উচিত এই ব্যাপারটাতে, কারণ সাদিয়া তো তোমার থেকে বয়সে অনেক বড়। আর তুমি সেই মেয়েটার সঙ্গে প্রেম করতে চাচ্ছ, আবার নতুন করে সে তোমার জীবন থেকে সরে গেছে। এটা তো তোমার জন্য ভালো হয়েছে, কিন্তু তুমি তাকে আবার তোমার জীবনের সঙ্গে জড়াতে যাচ্ছ কেন? স্যার, সে যে আমাকে কতটা ভালোবাসে সেটা আমি ছাড়া আর কেউ জানে না। সে আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার জন্য সে সব করতে পারে।
সেদিন যদি তাকে চড়টা না মারতাম তাহলে তার এত অভিমান হতো না আর আমাকে ছেড়ে কোথাও রাগ করে চলে যেত না। সেদিন ভুলটা আমারই হয়েছিল, উচিত হয়নি আমার। এখন সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়। আমার তোমাকে একটা পরামর্শ দেওয়ার ছিল, তাই তোমাকে পরামর্শটা দিলাম। এখন বাদবাকি সব তোমার ইচ্ছা। আর তুমি যে বলতেছো কাগজপাতি দেখে কি করবে, যেখানে ওর কোনো অ্যাড্রেস লেখা নেই। আর এটা তো ওর জয়েনিং লেটার না যে ওর অ্যাড্রেস নাম্বার সবকিছু লেখা থাকবে। এখানে ওর কোনো কন্ট্যাক্ট নাম্বার বা অ্যাড্রেস দেওয়া নেই, তাই আমি তোমাদের কোনো প্রকারে হেল্প করতে পারবো না। প্রিন্সিপালের কথা শুনে যেটুকু আশা বেঁচে ছিল আবিরের মধ্যে সাদিয়াকে খুঁজে পাওয়ার, সেটুকু আশাও শেষ হতে চলেছে। কিভাবে এখন সাদিয়াকে খুঁজে পাবে? সাদিয়া কোথায় আছে, সে কেমন আছে? আবির সে কথা ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছে। তাকে কিভাবে খুঁজে বের করবে এখন আবির? সবসময় এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত থাকে সে। সাদিয়াকে ছাড়া অনেক কষ্টে দিনগুলো পার করতেছে। বন্ধু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুই একটা কাজ কর, যেভাবেই হোক সাদিয়া ম্যামের বান্ধবীর নাম্বারটা ম্যানেজ কর। দেখ, তার সঙ্গে যোগাযোগ করলে কিছু একটা আমরা ইনফরমেশন পেতে পারি। আমার তো তার বান্ধবীর সঙ্গে কোনো যোগাযোগ বা আমি তাকে চিনিও না, তাহলে কিভাবে তার সঙ্গে যোগাযোগ করব বল? তুই দেখ আমার মাথা কাজ করতেছে না, তুই একটু চেষ্টা কর তার বান্ধবীর সঙ্গে যোগাযোগ করতে। সাদিয়া ম্যামের বান্ধবী নাম্বার ম্যানেজ করতে আমার অনেক কষ্ট হয়ে গেল বন্ধু। কতজনকে ফোন করতে হয়েছে, এই নাম্বারের জন্য অনেক কষ্টের পর পেয়েছি, তাও দিতে চাচ্ছিল না। অনেক রিকোয়েস্ট করে নিয়েছি, এখন আমি নাম্বার এনে দিয়েছি। এখন তুই ফোন দিয়ে কথা বল, আমি আর কি বলবো। হ্যালো, কে বলছেন? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কে আপনি? আমি আবির, চিনতে পেরেছেন? এখন আপনার কাছে একটা হেল্পের জন্য ফোন দিছি, যদি আমাকে হেল্পটা করেন অনেক উপকার হতো আমার। কি উপকার বলো দেখি, চেষ্টা করি। যদি আমার সাধ্যের ভিতর হয় তাহলে আমি চেষ্টা করব তোমাকে উপকারটা করার। কিন্তু উপকারটা কি সেটা আগে বলতে হবে তো। যেভাবেই হোক আমার সাদিয়ার নাম্বারটা ম্যানেজ করে দিতে হবে। আর নাম্বার যদি নাও দিতে পারেন, তার লোকেশনটা আমাকে দিন, সে কোথায় থাকে সেই অ্যাড্রেসটা আমাকে দিন প্লিজ। এখন সাদিয়া কোথায় থাকে সেটা তো আমি নিজেও জানি না। আমি শুনেছিলাম ও নাকি কলেজে রিজাইন দিয়ে কোথাও চলে গিয়েছে। ওর বাড়ির মানুষও জানে না যে ও কোথায় আছে। তাহলে আমি কি করে জানবো বলো? আর সব থেকে বড় কথা হচ্ছে ওর ফোনটাও বন্ধ এখন। তাহলে ওর সঙ্গে যোগাযোগ কিভাবে করব? ওনার সঙ্গে যোগাযোগ করার কি কোনো উপায় নেই? আমি সেদিন অনেক বড় একটা ভুল করে ফেলেছিলাম, তাকে চড় মেরে। আমি যদি সেদিন তাকে চড় না মারতাম তাহলে এত বড় ঘটনা ঘটতো না। আমার উপর রাগ করে সে কোথায় হারিয়ে গেল আমাকে একা রেখে। এখন তুমিও একটু খোঁজাখুঁজি করো, আর আমি এখান থেকে চেষ্টা করছি। আর ওর যত পরিচিত মানুষ আছে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করো। আর আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি ওকে খুঁজে বের করার। আচ্ছা ঠিক আছে, আমি সবার সঙ্গে কথা বলতেছি। যেভাবেই হোক ওনাকে খুঁজে বের করতে হবে আমার জন্য। তার ফ্যামিলির সঙ্গেও সে সম্পর্ক শেষ করে দিয়ে গেছে, তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করে না। তারাও তাকে নিয়ে অনেক চিন্তা করতেছে আমার জন্য, তাদেরকেও কষ্ট করতে হচ্ছে। বন্ধু, এখন এগুলো ভেবে কোনো লাভ নেই। এখন তোকে শক্ত হতে হবে। যদি তোর ভালোবাসা সত্যি হয়, তুইও যদি ম্যাডামকে তার মতো করে ভালোবাসতে পারিস, তাহলে তুই তাকে খুঁজে বের করতে পারবি। তাছাড়া আর কেউ খুঁজে বের করতে পারবে না। তুই একটু মাথা খাটা, তুই একটু ভেবে দেখ সে কোথায় যেতে পারে। আর তার পরিচিত মানুষদের সাথে একটু কথা বলার চেষ্টা কর। আমি তো সবাইকে চিনি না, তুই তো একটু হলেও তার ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, বান্ধবীদের চিনিস। আমি চেষ্টা করতেছি, কি করব? এর থেকে বেশি চেষ্টা তো কোনো কমতি রাখতেছি না, কিন্তু তারপরও তো খুঁজে পাচ্ছি না তাকে। কোথায় গেলে এখন তাকে খুঁজে পেতাম? এভাবে আর ভালো লাগতেছে না, অনেক খারাপ লাগতেছে আমার তাকে ছাড়া। সাদিয়াকে ছাড়া যেন আবিরের এক একটা দিন এক একটা বছরের মতো করে কাটতেছে। সাদিয়াকে সে অনেক মিস করতেছে। কত জায়গায় ফোন করলো, কতজনের কাছে খবর নিল, কোথাও সাদিয়া যায়নি। তাহলে সাদিয়া কোথায় আছে, কেমন আছে? কেমন আছে সাদিয়া? কেউ জানে না।
তার পরিবারের সঙ্গেও তার কথা হয় না, অনেকদিন হয়ে গেল। বন্ধু চল একটা কাজ করি, আজকে একটু সাড়া দিয়ে ম্যাডামদের বাড়িতে ঘুরে আসি। দেখি তার বাড়িতে সত্যি কেউ কিছু জানে না, নাকি আমাদেরকে মিথ্যা কথা বলতেছে তারা। ঠিক আছে, যেহেতু তোর বিশ্বাস হচ্ছে না তাহলে চল আজকে তাদের বাড়িতে গিয়ে ঘুরে আসি। দেখি তারা কেমন কি জানে, তারা কি আসলেই জানে নাকি তারাও আমাদের মতো কিছুই জানে না। বিষয়টা একেবারে কনফার্ম হয়ে আসাই ভালো। কি ব্যাপার বাবা? তোমরা কারা? কার কাছে এসেছো? আমরা আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। আসলে আমরা সাদিয়া ম্যাডামকে খুঁজতে এসেছি। সে কি বাড়িতে আছে? না তো বাবা, সাদিয়া অনেকদিন হলো বাড়িতে নেই। ও কোথায় গেছে, কি করছে কেউ জানে না। ওকে অনেকদিন হলো খুঁজছে সবাই, কিন্তু কোথায় গেছে কেউ জানে না। কাউকে বলেও যায়নি। কলেজে নাকি রিজাইন দিয়ে চলে গেছে। এখনকার ওপর রাগ করে গেছে সেটা আমরা জানি না। ও এমনিতেই একটু অভিমানী বেশি। কি যে করে ফেলে কিছুই বুঝতে পারছি না। অনেক খোঁজা হচ্ছে, কিন্তু এখনো ওর কোনো খোঁজই পাওয়া যায়নি। ও আচ্ছা, আমি আরো ভাবলাম ম্যাডাম হয়তো বাড়িতে আছেন, অসুস্থ আছেন, সেজন্য কলেজে আসতেছেন না। কিন্তু সে যে বাড়িতে নেই সেটা তো জানতাম না। তার নাম্বার কি সবগুলোই বন্ধ নাকি? ওর একটা নাম্বারও খোলা নাই, সবগুলো নাম্বারই বন্ধ বলছে। আমার মনে হয় ও ইচ্ছা করে এমন করে রেখেছে, কারণ ও বাড়ি থেকে কাপড় চোপড় সাথে করে নিয়ে গেছে। আর ফোনগুলো ইচ্ছে করে বন্ধ করে রাখছে, যাতে আমরা কেউ ওর সাথে যোগাযোগ করতে না পারি। আচ্ছা আন্টি, ভালো থাকবেন। তাইলে আমরা এখন আসি, সময় পেলে আবার অন্য এক সময় আসবো। আর যদি ম্যাডাম বাড়িতে আসে তাহলে আমাদের একটু ফোন দিয়েন, বলবেন বলবেন যে আবিররা আসছিল। আচ্ছা ঠিক আছে বাবা, যদি আসে তাহলে আমি ওকে বলবো, কিন্তু আমার মনে হয় না ও বাড়িতে আর আসবে। বন্ধু আর কোথায় খুঁজবো বল? খুঁজতে খুঁজতে তো ক্লান্ত হয়ে গেলাম। অনেক খারাপ লাগতেছে তার জন্য। আজকে আমার জন্য সে এই শহর ছেড়ে চলে গেছে। এতই অভিমান করেছে আমার উপর। একটা কাজ করি বন্ধু, আমরা আজকের মতো বাড়িতে চলে যাই, আবার কালকে বের হব খুঁজতে। অনেক তো ঘুরলাম, আর কত ঘুরবো বল। আজকের মতো এখানেই থাক, আবার কালকে থেকে খোঁজা শুরু করব। এখন চল বাড়িতে যাই। হ্যাঁ, সেটাই ভালো হবে। তাহলে চল বাড়িতে যাই, আর কালকে থেকে আবার খুঁজতে বের হব। সমস্যা নেই, আমি তো তোকে খুঁজে বের করবই। তাকে ছাড়া আমি কিভাবে থাকবো এই পৃথিবীতে? সে তো আমাকে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল, আমাকে ভালোবাসবে বলে কথা দিয়েছিল, আমার পাশে সারা জীবন ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে। কিন্তু আজকে কেন আমাকে ছেড়ে অভিমান করে দূরে সরে আছে আমার থেকে? আবির সাদিয়াকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। সে এমন কোনো জায়গা নেই যেখানে সাদিয়াকে খুঁজতে যাচ্ছে না। সাদিয়ার অপেক্ষায় সেসব সময় সাদিয়ার অপেক্ষায় সেসব সময় দাঁড়িয়ে থাকে, কখন এসে আবির বলে ডাক দিয়ে কাছে টেনে নিয়ে আদর করবে। তার ওই লাল টকটকে ঠোঁটের সঙ্গে ঠোঁটটা একটু লাগবে। তবে কি সাদিয়া অভিমান করে আবিরের থেকে একদম দূরে সরে গেল? আবির কি সাদিয়াকে আর কখনো ফিরে পাবে না? পরের দিন সকালবেলা আবার আবির আর আবিরের বন্ধু সাদিয়ার খোঁজে বের হলো। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমার জানা মতো সাদিয়া ম্যাডামের আরো অনেক বান্ধবী আছে, তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায় তাহলে অনেক ভালো হতো। তারাও অনেক ইনফরমেশন তারা অনেক ইনফরমেশন দিতে পারতো। তো সেটা তুই এখন বলতেছিস, আগে বলতে কি হয়েছিল? তাহলে কি এতক্ষণে করা লাগতো নাকি? কালকে তো তাহলে ওনার আরো বান্ধবীদের সঙ্গে দেখা করতে যেতাম। তাহলে আজকে ওনার বান্ধবীদের সঙ্গে দেখা করতে যেতে হবে। আচ্ছা আপু, সাদিয়া ম্যাডামের আরো নাকি অনেক বান্ধবী আছে, তাদের নাম্বার কি আপনার কাছে আছে? যদি তাদের নাম্বার আপনার কাছে থাকে তাহলে দয়া করে আমাকে একটু এসএমএস করে পাঠিয়ে দিবেন। আমার অনেক উপকার হতো। তাদের সঙ্গে কথা বলে দেখি তারা কি বলে। আমার কাছে ওর অনেক বান্ধবীর নাম্বার আছে, কিন্তু ওর কিছু ক্লোজ বান্ধবী আছে যাদের সঙ্গে অনেক ক্লোজ। ওদের সঙ্গে ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশোনা করেছে, যেমন আমার সঙ্গে, তেমন ওদের সঙ্গে। আমি তোমাকে 3-4 জনের নাম্বার দিয়ে দিচ্ছি, দেখো তাদের সঙ্গে কথা বলে তারা কি বলে। আর আমিও চেষ্টা করছি এদিক থেকে। আচ্ছা আপু, আমার মনে হচ্ছে সব থেকে ভালো হবে যদি আমরা
সবাই মিলে একসঙ্গে একটু কথা বলতে পারতাম সামনাসামনি, তাহলে বিষয়টা অনেক ভালো হতো। অনেক ভালো হতো। এভাবে ফোনে কথা বলে কোনো কিছুই ঠিকমতো বোঝা যায় না। কে সত্য কথা বলছে আর কি মিথ্যা বলতেছে কিছুই বোঝা যায় না। তাই সামনাসামনি কথা বললে সবকিছু ক্লিয়ার ভাবে বোঝা যায়। আচ্ছা, তাহলে আমি একটু পর ওদের সবাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসছি, তোমরাও আসো। তারপর সবাই মিলে কথা বলে দেখি সবাই কি বলে। অনেক অনেক ধন্যবাদ আপু, আর আমরা এখনই রেস্টুরেন্টের দিকে আসতেছি। আপনারা বের হন, তাইলে আমরা গিয়ে বসে আছি। আপনারা ধীরে সুস্থে আসেন। আমির এখন বুঝতেছে ভালোবাসার কষ্ট কাকে বলে। সে এতদিন সাদিয়াকে ইগনোর করেছে, তাকে কষ্ট দিয়েছে, কিন্তু সে তখন ভালোবাসায় কষ্ট বুঝতে পারেনি। কিন্তু এখন সে হাড়ে হাড়ে বুঝতে পারতেছে ভালোবাসার কষ্ট কি পরিমাণ নষ্ট করতে পারে একটা মানুষকে। কি ব্যাপার, কখন আসছো তোমরা? তোমাদের দেখে তো মনে হচ্ছে অনেকক্ষণ হলো তোমরা এখানে দুজন বসে আছো। হ্যাঁ আপু, আমরা অনেকক্ষণ এসেছি। আর টাইম হিসাব করে কি হবে বলুন? আমার তো আর কোনো কিছুই ভালো লাগতেছে না। এখন শুধু একটাই উদ্দেশ্য আমার, সেটা হচ্ছে সাদিয়া ম্যাডামকে খুঁজে বের করা। শুধু একটাবার জিজ্ঞেস করব আমি, যে আমার ভুলটা কি এতই বড় ছিল যে আমাকে এভাবে ছেড়ে চলে যেতে হলো? এখন আরো কি জিজ্ঞাসা করতে চাও বলো? সবাই তো আছি এখানে, আর যে যতদূর জানো সব সত্যি করে বলে দিও, কেউ মিথ্যে কথা বলো না। এখন সাদিয়া তো আমাদের যাবার আগে কোনো কিছু বলে যায়নি। তো কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কোথায় থাকবে, কি সমাচার, কিছুই আমরা জানি না। আপনারা কি সবাই সত্যি কথা বলতেছেন? আমি অনেক কষ্টে আছি। প্লিজ আমাকে আর কষ্ট দেওয়ার মতো কথা বললেন না। সাদিয়ার জন্য একদম পাগল হয়ে গেছি। আমি ঘুমাতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না, কোনো কিছুই ভালো লাগে না। মানসিক চাপে আছি। আমি এভাবে চলতে থাকলে আমার পাগল হতে সময় লাগবে না। কিন্তু আমার একটা কথা মাথায় আসলো, যে সাদিয়া গায়েব হয়ে যাওয়ার 1 দিন পর ও যে কলেজে পড়াতো, সেই কলেজের একটা ম্যাডামের সঙ্গে আমার দেখা হয়েছিল। সে ম্যাডাম আমাকে বলল যে সাদিয়ার সঙ্গে নাকি ওনার কালকে দেখা হয়েছিল, কথা হয়েছিল। এই কথাটা এখন মনে পড়ল, কিন্তু আমি তখন কিছুই জিজ্ঞেস করিনি, কারণ সেটা তখন দরকারি কোনো কাজ ছিল না। কি বলতেছেন? আমরা তো কলেজে গিয়েছিলাম, কিন্তু সে তো আমাকে কিছু বলল না এই বিষয়ে। সাদিয়ার সঙ্গে দেখা হয়েছিল কি না হয়েছিল, এই কথাটা যদি আপনারা আগে বলতেন তাহলে আমাদের অনেক উপকার হতো। অনেক আগেই আমরা খুঁজে বের করতে পারতাম হয়তো। তাহলে এখন চল যাই। আর অপেক্ষা করে কি লাভ? এখন তার সঙ্গে কথা বলে আসি, দেখি সে কি বলে। আমার এখন মনে হচ্ছে যে ওই মেয়েটা হয়তো কিছু জানে, তার কাছে গেলে হয়তো কাজ হতে পারে। তাহলে আপনারা একটা কাজ করুন, এখনই তাহলে ওই ম্যাডামের কাছে চলে যান, তাকে জোর করেন। অবশ্যই সে কিছু জানে, তার থেকে কথা বের করে নিয়ে সঙ্গে সঙ্গে সাদিয়াকে খুঁজতে বের হয়ে যান। হ্যাঁ, সেটা তো অবশ্যই। কিন্তু আপনারা সবাই দোয়া করেন যাতে সাদিয়া ম্যাডামকে আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারি। আর আমি আশা করতেছি যে ম্যাডামের কাছে গেলেই সবকিছু পরিষ্কার হবে। আর আবির, তুমি এখন থেকে আর সাদিয়াকে ম্যাডাম করে বলো না, তুমি করে কথা বলো। প্রয়োজন পড়লে নাম ধরে ডাকো, সমস্যা নেই। কিন্তু এইভাবে আর ম্যাডাম ম্যাডাম ডেকো না, শুনতে খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে আপু, আপনারা বলেন, আমি চেষ্টা করব এখন থেকে তাকে তুমি করে বলার জন্য। তবে আগে তাকে খুঁজে বের করা বেশি ইম্পর্টেন্ট, তারপরে আপনি তুমি নিয়ে ব্যস্ত হব। সাদিয়ার ব্যাপারে কিছুটুকু হলেও স্বস্তি ফিরিয়ে এনে দিয়েছে আবিরের মনে। তার বান্ধবীদের কথা মতে ওই স্কুলের ম্যাডামের সঙ্গে নাকি তার কথা হয়েছে। সেই ম্যাডাম কিছু হলেও জানে তাদের এখন আবিরের জীবনে সব থেকে বড় কাজে হচ্ছে সাদিয়াকে খুঁজে বের করা। এটাই যেন তার মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়ে গেছে এখন। তারপর তারা সেই ম্যাডামের সঙ্গে কথা বলতে তার বাড়িতে চলে যান। আচ্ছা ম্যাডাম, আপনার সঙ্গে কিছু কথা ছিল। যখন আমি কলেজে গেলাম তখন আপনি সেখানে ছিলেন না, তাই সরাসরি আপনার বাসায় চলে আসলাম। আপনি কি জন্য রাগ করেছেন আমাদের উপর, কিন্তু আমরা এসেছি অনেক বড় বিপদে পড়ে। এই বিপদ থেকে আপনি আমাদের কিছুটুকু হেল্প করতে পারবেন?
আমি বুঝতে পেরেছি তো যে তোমরা আমার কাছে কি জন্য এসেছো। এখন বুঝতে পেরেছি। কিন্তু যে কাজে এসেছো সেটা আমি কত দূর হেল্প করতে পারবো এখনো বলতে পারছি না। আপনি সত্যি করে একটা কথা বলবেন? আপনি কি আগে বলো শুনি, কি কথা? আগে তোমার সেই কথাগুলো জানতে হবে। আমি শুনলাম সাদিয়া নিখোঁজ হওয়ার আগের দিন নাকি আপনার সঙ্গে কথা হয়েছিল, দেখা হয়েছিল আপনার সঙ্গে। কি কথা হয়েছিল সেটা যদি একটু বলতেন আমাকে। আর সে কোথায় এখন থাকে, কি করতেছে, যদি সবকিছু জানেন তাহলে আমাকে একটু বলেন। আমার অনেক উপকার হবে। আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকব। আমি অনেক খুঁজে বেড়াচ্ছি কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি আমাকে এখন একটু হেল্প করেন। সেদিন যে লাইব্রেরিতে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলে না, সেটার জন্য আমার কাছে ক্ষমা চাইতে এসেছিলে। আমার হাত ধরে ক্ষমা চেয়ে অনেক কান্নাকাটিও করলো। যে তোমার জন্য এত কিছু করলো, যে তুমি ওর গায়ে হাত তুলেছো। তোমার এই গায়ে হাত তোলাতে অনেক কষ্ট পেয়েছে। আর আমার সাথেও খারাপ ব্যবহার করেও অনেক কষ্ট পেয়েছে। অনেক আফসোস করলাম, অনেকবার ক্ষমা চেয়েছে। আর আমার কাছে সে ক্ষমা চেয়েছে। কিন্তু কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কি করবে সেখানে গিয়ে, এগুলো সম্পর্কে আপনাকে কিছু বলেনি নাকি? সত্যি করে বলেন একটু আমাকে। সত্যি বলতে ও আমার কাছে শুধুমাত্র সরি বলার জন্যই এসেছিল। আমার কাছে ক্ষমা চাওয়ার জন্যই এসেছিল। কিন্তু আমি বললাম যে আমি শুনলাম তুমি নাকি রিজাইন দিচ্ছ। তাহলে রিজাইন দিয়ে কোথায় যাচ্ছ? অন্য কোথাও চাকরি নিচ্ছ? নাকি আমাকে বলল যে এই শহর থেকে নাকি একেবারে চলে যাচ্ছে। তখন আমি প্রশ্ন করলাম, কি জন্যে চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ? আমাকে বলতে চাচ্ছিল না। কিন্তু আমি খুব জোরাজুরি করার পর বলল যে সে নাকি সিরাজগঞ্জ চলে যাচ্ছে। কিন্তু আমাকে বলতে নিষেধ করেছিল। বলেছিল আমি যাতে কাউকে না বলি। তাই আমি এখনো কাউকে কিছুই বলিনি। ভুল ছিল ঠিক, তেমনি রেখে দিয়েছিলাম আমার কাছে কথাগুলো। সিরাজগঞ্জে শহরে একটা কলেজে চাকরি করতেছে। আমাকে এটাই বলে গিয়েছিল। আপনি সত্যি কথা বলতেছেন? সত্যি কি সে এখন সিরাজগঞ্জে আছে? আর সিরাজগঞ্জে কোন কলেজে আছে সেটা তো বললেন না আপনি। আমাকে বলল যে সিরাজগঞ্জ সিটি কলেজে নাকি সে চাকরি পেয়েছে। সে এখন থেকে ওখানেই থাকবে, পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না, প্রেমিকের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। সে কখনো নাকি বিয়ে করবে না, এটাই আমাকে বলে চলে গেল। এর থেকে বেশি কিছু আমি জানার চেষ্টা করিনি। আর নাম্বার তো চাইনি আমি। আপু, আপনি কি আমাদের সঙ্গে যাবেন? আমরা ম্যাডামের খোঁজ পেয়ে গেছি। আপনার যেহেতু বান্ধবী, সরি আপু, আপনি কি আমাদের সঙ্গে যাবেন? আমরা ম্যাডামের খোঁজ পেয়ে গেছি। আপনারা যেহেতু বান্ধবী ম্যাডামের, আপনি সাথে গেলে একটু ভালো হতো আমাদের জন্য। এক্সট্রা একটা বেনিফিট পেতাম আমরা একটা মেয়ের সঙ্গ থাকলে। আর যেহেতু আপনি তার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, তোমরা আমার জন্য একটু অপেক্ষা করো, আমি আসতেছি অল্প কিছু সময়ের মধ্যেই। আবিরের মনে যেন আনন্দে জোয়ার বইছে। তার মুখে অনেকদিন পর হাসি ফুটেছে। তার চোখ দুটো যেন শুধু সাদিয়াকে খুঁজে বেড়াচ্ছে। তার মনে এখন শুধু সাদিয়াকে একটাবার জড়িয়ে ধরার ইচ্ছাই হচ্ছে। তার মাথায় এই মুহূর্তে সাদিয়ার নাম ছাড়া অন্য কিছু আসতেছে না। সে শুধু সাদিয়ার কথাই ভাবতেছে। সাদিয়া কি এখন তাকে একসেপ্ট করে নিবে? তাকে কি সেই ভুলের জন্য ক্ষমা করে দিবে, নাকি সে আবিরকে দূরে সরিয়ে দিবে? তারা এটা ভাবতে ভাবতে সাদিয়ার বান্ধবী এসে হাজির। তারা একসাথে রওনা হলো সিটি কলেজের দিকে। সিটি কলেজের সামনে নাকি একটা ভাড়া বাসায় সাদিয়া থাকে। কিছুক্ষণ পর তারা সেই কলেজের সামনে চলে গেল। একে ওকে জিজ্ঞেস করার পর তখন কিছু স্টুডেন্ট সাদিয়ার বাসাটা দেখিয়ে দিল। আবিরের চোখ শুধু সাদিয়াকে খুঁজছিল। আবির এদিক ওদিক তাকাতে ব্যালকনির দিকে তাকিয়ে দেখে সাদিয়া বসে বসে সামনের দিকে তাকিয়ে কি যেন অপলক দেখতেছে। সে সাদিয়াকে দেখে তো মহা খুশি, আনন্দে নাচানাচি শুরু করে দিচ্ছে। উপর থেকে সাদিয়া তাদেরকে দেখে অবাক হয়ে গেল। সেখানে কিভাবে আসলো তার মনে একটা কৌতূহল জেগেছে। কি ব্যাপার সাদিয়া, আমার উপর তোমার কি এমন অভিমান ছিল যে আমাকে এরকম কষ্ট দিলে? তোমাকে ছাড়া কত কষ্টে ছিলাম আমি, জানো? তুমি একটা দিন আমার কাছে এক একটা বছরের মতো গেছে। এমন কোনো দিন নেই, এমন কোনো জায়গা নেই যেখানে তোমাকে খুঁজিনি। কিন্তু আমি কি এমন অপরাধ করেছিলাম?
আমাকে কি সেটা বলা যাবে যার সাজা তুমি আমাকে দিলে? তোমাকে একটু বোঝালাম যে ভালোবাসা কতটা যন্ত্রণাদায়ক, কতটা কষ্ট দেয়। যদি অপর পাশের একজন সহ্য যদি অপর পাশের একজন কষ্ট দেয়, তখন কতটুকু খারাপ লাগে সেটাই তোমাকে একটু বোঝাতে চেয়েছিলাম। আর সেদিন তুমি আমাকে ওই মহিলার জন্য চড় মেরেছিলে, সেটার জন্য আমি অনেক কষ্ট পেয়েছিলাম। বাড়িতে এসে কান্না করার পরে আমি ঠিক করলাম যে আমি আর এখানে থাকবো না। তুই যাকে ভালোবাসি সে আমাকে এখনো বোঝে না, তাহলে এখানে থেকে আর কি করব? তাই আমি রাগ করে এখানে চলে এসেছি। সত্যি কি তুমি আমাকে ছেড়ে এখানে ভালো আছো? তোমাকে দেখে তো আমার মনে হচ্ছে না যে তুমি আমাকে ছেড়ে অনেক অনেক ভালো আছো। তোমার চোখ বলে দিচ্ছে যে তুমি কষ্টে ছিলে আমাকে ছাড়া। বলো সত্যি কি না? সত্যি কি মিথ্যা বলতে পারছি না, কিন্তু আমি কলেজ থেকে এসে শুধু এই ব্যালকনিতে বসে রাস্তার দিকে তাকিয়ে থাকি। কখন তুমি এসে আমাকে ডাক দিবে আর আমি দৌড়ে গিয়ে তোমাকে জড়িয়ে ধরবো, তোমাকে আদর করব। তোমার প্রতি একটা বিশ্বাস ছিল আমার যে তুমি একদিন একদিন আসবেই। দেখো, সত্যি করে তুমি চলে আসলে। বিশ্বাস করবে না আমি যে কত খুশি হয়েছি তোমাকে সামনে থেকে দেখতে পেরে। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে হয়তো সারা জীবনের জন্য ছেড়ে দিয়েছো, তাই হয়তো আমার সঙ্গে আর দেখা করতে চাচ্ছ না, আমার সঙ্গে আর যোগাযোগও রাখতে চাচ্ছ না। আমি তো এটাই ভেবেছিলাম, কিন্তু তারপরও আমি হাল ছাড়িনি। তোমাকে খুঁজে গেছি, তার ফল আজকে পেলাম। ধৈর্যের ফল আসলে যে মিষ্টি হয় সেটা আজকে বুঝলাম আমি। আসলেই বলতে হবে, আবির আর আবিরের বন্ধু অনেক কষ্ট করেছে তোকে খুঁজে বের করতে। সারা দিন রাত শুধু তোর সন্ধানই করেছে। কত মানুষের বাড়িতে গেছে, কত মানুষের সঙ্গে কথা বলেছে, কিন্তু কেউই তোর সন্ধান দিতে পারেনি। শেষ পর্যন্ত যাকে কেন্দ্র করে ঝগড়াটা শুরু হলো, সেই মানুষটার জন্য আজকে তোকে খুঁজে পেয়েছি আমরা সবাই। তাই নাকি? তাহলে এত কষ্ট করেছো আমার জন্য, যে কষ্ট আমার জন্য করেছো, হয়তো তোমার মতো সেই কষ্টটা আমি করিনি, কিন্তু তোমার থেকে কম কষ্ট আমার হয়নি। আমি যখনই কলেজ থেকে এসেছি, ছুটি পেয়েছি, তখন এই ব্যালকনিতে এসে তোমার জন্য অপেক্ষা করেছি। জানলা দিয়ে নিচে তাকিয়ে থেকেছি কখন তুমি আসবে। সব সময় তোমার অপেক্ষায় বসে থাকি, আমি জানি। আর তোমাকে অনেক ধন্যবাদ আবিরের পাশে থাকার জন্য। তুমি নিঃস্বার্থভাবে আবিরকে ভালোবেসেছো, ওর পাশে ছিলে, ওকে যে সাহস দিয়ে এতদূর নিয়ে এসেছো, এটাই তো প্রকৃত বন্ধুর পরিচয় দিয়েছো তুমি। কিছু বললেন না? এটা তো আমার দায়িত্ব ছিল। আমার বন্ধু কষ্টে থাকবে এটা তো আমি দেখতে পারবো না? আমি ওর পাশে সবসময় ছিলাম, এখনো আছি, আর ভবিষ্যতে থাকবো। আমরা যদি কষ্ট না করতাম তাহলে কখনোই আপনাকে খুঁজে পেতাম না। আর আমার বন্ধু আপনাকে ভালোবাসে, আপনাকে খুঁজে পাবে সেটা মনে মনে বিশ্বাস করতো। সে কখনোই ভাবেনি যে আপনাকে হয়তো সে একেবারেই হারিয়ে ফেলেছে বা আপনাকে আর কখনোই ফিরে পাবে না। সে সবসময় এটাই আশা করেছে যে আপনাকে এক সময় না এক সময় খুঁজে পাবে। আজকে দেখুন আপনাকে সত্যি খুঁজে পেয়েছে। সবে বুঝতে পেরেছি আমরা, আবার এক হতে পেরেছি, কারণ আমাদের ভালোবাসার শক্তি ছিল, একে অপরের প্রতি বিশ্বাস ছিল। এই অল্প কিছুদিনের মধ্যেই আমাদের একে অপরের মধ্যে যতটা ভালোবাসা তৈরি হয়েছে, এত ভালোবাসা হয়তো বছরের পর বছরেও অনেকের সম্পর্কের মধ্যে হয়ে ওঠেনি। একে অপরের প্রতি বিশ্বাস, টান, ভালোবাসা থাকলে কেউ কখনো ছেড়ে যায় না, ভুলে থাকতে পারে না। এটাই সত্যি, এটাই ভালোবাসা। আজকে কেমন? আজকে যেমন সাদিয়া আবির খুশি, তেমনি তাদের বন্ধু বান্ধবীরা সবাই অনেক খুশি। আবির তো ভাবতে পারেনি যে তারা আবার এক হতে পারবে, কিন্তু তার ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল, সে হাল ছাড়েনি। সে সাদিয়াকে খুঁজে পেয়েছে, কিন্তু তার খুঁজে পেতে অনেক কষ্ট হয়েছে। ওই যে কথায় আছে না, কষ্ট করলে কিষ্ট মেলে, সেটাই হয়তো তাদের কপালে জুটলো এসে। আচ্ছা, তাহলে চলো আমি আর তুমি এখন বাইরে যাই, ওরা একটু পার্সোনাল সময় কাটান। অনেকদিন পর দেখা হলো, তারপর আবার একসাথে বাসার দিকে যাব আমরা সবাই। আচ্ছা, আমাকে ছেড়ে এতদিন তোমার কেমন লাগলো বলো? আমার এই নরম ঠোঁটের কথা কি তোমার মনে পড়েনি? আমি যে তোমাকে ভালোবাসি, আমাকে কি একটাবার জড়িয়ে ধরতে তোমার ইচ্ছে হয়নি? অনেক 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 ইচ্ছে করেছে, কিন্তু সম্ভব হয়নি। আর কিভাবে হতো? তুমি তো ছিলে না আমার পাশে, আমার সাথে অভিমান করে দূরে চলে এসেছো। তোমাকে কিভাবে খুঁজে পাবো আমি বলো? কিন্তু তারপর আমি বিশ্বাস হারাইনি, তোমাকে খুঁজে বের করেছি।
এখন তো তোমার সামনে দাঁড়িয়ে আছি, এসো না, আমাকে একটু জড়িয়ে ধরো। এটা কি আবার বলতে হয় নাকি? কিন্তু তুমি যে আমাকে এত বেশি ভালোবেসে ফেলবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আমি তো ভেবেছিলাম যে আমার দ্বারা ভালোবাসা হবে না, কিন্তু তুমি যে এত দায়িত্বশীল প্রেমিক হতে পারবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। এখন আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি এতটুকু দায়িত্বশীল হয়ে উঠেছো আমার জন্য। যাকে ভালোবাসা যায়, তাকে যত্ন করা যায়, তার জন্য জীবন দেওয়া যায়। আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে তোমার জন্য আমি সব করতে রাজি আছি। আর এটা তো তাদের কাছে সামান্য একটা বিষয়। তোমাকে আমি সারা জীবন আগলে রাখবো, ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো, আর কখনো তোমাকে এভাবে কষ্ট দিব না। আর তুমি আমাকে এভাবে হুট করে ছেড়ে চলে এসো না কখনো। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে সেটা বলবে, আমি সেই ভুলটা শুধরাবো। আবির সাদিয়াকে জড়িয়ে ধরে তার লাল টুকটুকে ঠোঁটে কিস করতে শুরু করলো। সাদিয়া তার সঙ্গে রোমান্টিক মুহূর্তে হারিয়ে যেতে শুরু করলো। অনেকদিন পর তারা একে অপরকে এরকম ভাবে জড়িয়ে ধরে ভালোবাসা প্রকাশ করতে পারতেছে। তারা একে অপরকে কতটা ভালোবাসে সেটাই হয়তো প্রকাশ পাচ্ছে আজকে।